কেউ তার কথা শুনছে না কেন? প্রিয়ন্তী দাঁড়ায়, তার গায়ে ভিজে লেপ্টে থাকা জামাটা দিয়ে মায়ের মুখটা ঢেকে দেয়। বৃষ্টিটা খুব খারাপ, তার মাকে ভিজিয়ে দিচ্ছে, তার আদরগুলো ধুয়ে দিচ্ছে। প্রেরণা চৌধুরী হয়ে বৃষ্টি মুখর দিনে জন্মানো সৌভাগ্যবতী মেয়েটি প্রেরণা আহমেদ হয়ে বৃষ্টির মুখর দিনে দুর্ভাগ্য নিয়ে বিদায় নিয়েছে। জন্মের সময় মায়ের চুমু কপালে জুটলেও মৃত্যুর সময় মেয়ের চুমুটুকু কপালে জোটেনি তার। বৃষ্টির ফোঁটা সেগুলো ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে আর তাকে শুনিয়ে শুনিয়ে বলছে, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। প্রেরণা আহমেদের মৃত্যুতে সেদিন যেন সকলের সাথে আকাশটাও কাঁদছিল খুব। সেদিন অনবরত বৃষ্টি ঝরছিল ধরণীর বুকে। উপায়ন্তর না পেয়ে তার নিথর দেহটিকে বাড়ির সদর দরজায় রাখা হয়। কেউ তার মাথার পাশে তো কেউ পায়ের কাছে বসে অঝরে কাঁদছিল। কিন্তু সকলের আহাজারি উপেক্ষা করে তার রক্তশূন্য দেহটি পড়েছিল বাড়ির মেঝেতে। প্রিয়ন্তী বসেছিল ঠিক তার মায়ের মুখ বরাবর। সে দেখছিল কিভাবে তার মায়ের মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বড় মামা, মাকে বিছানায় শুয়ে দাও না। দেখো, মায়ের শরীরটা কেমন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার নিচে শুয়ে রেখেছো কেন? প্রিয়ন্তী চিন্তিত হয়ে পড়ে। তার মায়ের কষ্ট হচ্ছে হয়তো। নওয়াব চৌধুরী পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রিয়ন্তীর পানে, যার চোখ এতক্ষণ নিবদ্ধ ছিল বোনের পায়ের পাতায়, হয়তো স্মরণ করছিল এই পা দিয়ে বোনের প্রথম গুটি গুটি পায়ে হাঁটার দৃশ্য। এই পা এখন পুরোপুরি থেমে গিয়েছে। বোন এই বাড়িতে আসার পর একবারও তার সাথে কথা বলেনি সে। বোনের প্রতি ভালোবাসার যে অভিমানটাই বেশি ছিল তখন। এখন আফসোস হচ্ছে, কেন কথা বলল না সে? কেন মুখ ফিরিয়ে নিয়েছিল? কেন একবার জড়িয়ে ধরে বলল না, ভাই আছি তো, বল কি হয়েছে তোর, ভাই সব ঠিক করে দেবে। কিন্তু চরম সত্যি এটাই, আমরা মানুষ হারিয়ে কদর করি। যখন কেউ দুঃখে কষ্টে নিঃশেষ হয়ে যায় তখন তার দুঃখ ভাগ বসাতে চাই। যখন তার কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন তার কষ্টের কথা শুনতে চাই। আমি চাইলেও যে তোর মাকে পালঙ্কে শোয়াতে পারবো না রে মা। কি করে পারবো বল? এখন থেকে তোর মায়ের স্থায়ী বিছানা হলো কবর। একটু পরেই এই হাতে তাকে কবরে শুইয়ে দিতে হবে। বলেই নবাব চৌধুরী তার হাত দুটোর দিকে তাকায়। এই হাতেই তো বোনকে বড় করেছে, বোনের সকল আবদার পূরণ করেছে, মায়ের কাছ থেকে মার খাওয়ার হাত থেকে বোনকে বাঁচিয়েছে। এখন এই হাতে বোনকে কবরে মাটি দিতে হবে, বোনকে কবরে শুইয়ে দিতে হবে। সে পারবে তো এই কাজ করতে? প্রিয়ন্তী উঠে দাঁড়ায়। বড় মামার কথা তার পছন্দ হয়নি। বড় মামা না পারলে কি হয়েছে? আর তার আরও দুটো মামা রয়েছে, তাদের গিয়ে বলবে তার মায়ের কষ্ট হচ্ছে, তাকে বিছানায় শোয়াতে হবে। প্রিয়ন্তী আশেপাশে চোখ বোলায় মেজো মামা আর ছোট মামার খোঁজে, কিন্তু পায় না। কোথায় গেল তারা? তখনই চোখ যায় বাগানের ডান দিকটায়, যেটা তার সবচেয়ে পছন্দের জায়গা। ওখানে শিউলি ফুলের গাছটা তার সবচেয়ে পছন্দের। ফুলগুলো কেমন জমিনে বিছিয়ে থাকে, যেন ফুলের বিছানা। সেই গাছটার নিচেই মাটি খোঁড়া হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টিতে মেঝো মামা, সৌহার্দ্য ভাই এবং আরও কিছু মানুষ মিলে এই কাজটা করছে। সে বুঝতে পারছে না বৃষ্টির মধ্যে ও এই কাজ করার মানে কি। সে দৌড়ে যায় মেজো মামার কাছে। ততক্ষণে বৃষ্টির পানির ঝাপটায় ভিজে গেছে তার ছোট্ট দেহখানি। মেজো মামা, দেখো না, মায়ের খুব ঠান্ডা লাগছে। মাকে বিছানায় শুইয়ে দাও না প্লিজ। বড় মামা আমার কথা শুনছে না। আমি জানি তো তুমি শুনবে। মা বলেছিল তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। তুমি নাকি মায়ের কষ্ট সহ্য করতে পারো না। একবার তাকিয়ে দেখো আমার মায়ের কত কষ্ট হচ্ছে। প্রিয়তি থামে, বড় করে শ্বাস টেনে দম নেয়। এতক্ষণ আগরবাতির গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল। তোর মায়ের কষ্ট কমানোর ব্যবস্থা করছি আমি। একটু পরেই তোর মায়ের সব কষ্ট শেষ হয়ে যাবে। মেজো মামার কথায় খুশি হয় প্রিয়ন্তী। তাহলে তার মা ঠিকই বলেছিল, মেজো মামা তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু বাচ্চা মেয়েটি হয়তো বোঝেনি তার মামার কথার অর্থ। তার অশ্রুসিক্ত চোখের চাহনি আর তার হাতে ঝুলতে থাকা কোড়ালের মানে। অন্যদিকে প্রিয়ন্তীর ছোট মামা গিয়েছে বোনের জন্য কাফনের কাপড় কিনতে। তার সাথে ছিল প্রান্ত। তিনি যে হাতে বোনের জন্য লাল নীল রঙের জামা কিনত, আজ সেই হাতেই বোনের জন্য কাফনের সাদা কাপড় কিনতে হচ্ছে। তার কাছে কাপড়টিকে ভারী মনে হচ্ছে। সে তো বোনের জন্য ভারী কোনো কাপড় কিনেনি, তাহলে তার কাছে এই কাপড়টা ভারী মনে হচ্ছে কেন? দুপুর দুটোয় প্রেরণার অন্তিম কাজ সম্পাদিত হয়। আত্মহত্যার দরুন তার জানাজায় কেউ অংশগ্রহণ করেনি।
তার 3 ভাই 2 ভাতিজা আর বাড়ির দারোয়ান মিলে তার জানাজা সম্পন্ন করে। সকলে যখন তাকে শেষ বিদায় দেওয়ার ব্যস্ত, তখন প্রিয়ন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ক্লান্তি আর ক্ষুধার্ত দেহটা নিস্তেজ হয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। যখন তার মায়ের দেহটা বাগানের মাঝ বরাবর গিয়ে পৌঁছয়, তখন বাড়ির উপস্থিত সকলে কান্নার শব্দে ঘুম ভাঙে প্রিয়ন্তীর। সোফায় ঘুমিয়েছিল সে, কিন্তু সে তো তার মায়ের সে পাশে ফ্লোরেই শুয়েছিল। তাহলে এখানে আসলো কিভাবে? কে এনেছে তাকে? গায়ের জামাটাও ততক্ষণে শুকিয়ে গিয়েছে। আশেপাশে চোখ বুলায় প্রিয়ন্তী। মাকে কোথাও দেখতে না পেয়ে এক দৌড়ে ছুটে আসে বাড়ির বাহিরে। সে দেখতে পায় তার মায়ের লাশটা কবরে শুইয়ে দিচ্ছে। ছুটে যেতে চায় মায়ের কাছে, তখনই মামিরা মিলে তাকে ধরে ফেলে। সে চাইছে মামিদের হাত থেকে ছুটতে, কিন্তু পারছে না। একরত্তি মেয়ে কি সেটা পারবে? তাদের শক্তির সাথে তার দেহখানা যে পাটকাঠি। মামি প্লিজ আমাকে যেতে দাও, আমি আমার মায়ের কাছে যাব। মাকে ওখানে কেন শুয়ে দিচ্ছে? মায়ের শরীরে মাটি লেগে যাচ্ছে, বৃষ্টি পড়ছে মায়ের শরীরে। আমাকে যেতে দাও প্লিজ। আমার মাকে এই বাড়িতে না রাখলে বলো, আমি আমার মাকে নিয়ে চলে যাব। তাও মাকে ওখানে শুয়ে দিও না প্লিজ মামি। প্রিয়ন্তী কাছে চিৎকার করে কাছে, তার চিৎকারে বাতাস ভারী হয়ে যাচ্ছে। বাতাসে কষ্ট মিশে যাচ্ছে, সেই কষ্টে আকাশটাও কাছে পাল্লা দিয়ে। মামিরা কাছে কিনা বুঝতে পারছে না। বৃষ্টির জল তার চোখে জল যে একই রকম দেখতে। যখন তার মায়ের কবরে মাটির শেষ কণাটুকু দেয়া হয়, তখনই মামিদের হাত আলগা হয়ে আসে। হাতের বাঁধন আলগা হতেই এক দৌড়ে ছুটে যায় মায়ের কবরের কাছে। ততক্ষণে তার মায়ের মুখটা মাটিতে ঢাকা পড়েছে। সে গিয়ে তার মায়ের কবরের উপর মাথা রাখে। মামা, ও মামা, মাকে মাটি চাপা দিয়েছো কেন? মা শ্বাস নেবে কিভাবে? কষ্ট হবে না মায়ের? উপস্থিত সকলে নিশ্চুপ। কারো কাছে প্রিয়ন্তীর প্রশ্নের উত্তর নেই। তারা কি বলবে বাচ্চা মেয়েটিকে? কিভাবে বলবে তার মা মারা গিয়েছে? তোর মা মারা গিয়েছে প্রিয়ন্তী, তাই তাকে ওখানে শুইয়ে দেওয়া হয়েছে। ওটাকে কবর বলে। মৃত মানুষকে কবরে শুইয়ে দিতে হয়। মৃত্যুর পর সে যত সময় বাইরে থাকবে তার কষ্ট তত বাড়বে। তুই চাস তোর মা কষ্ট পাক? সৌহার্দের কথায় চমকায় প্রিয়ন্তী, কিন্তু মাথা তুলে তাকায় না। তার রাগ হচ্ছে সৌহার্দের প্রতি। কি বলছে সে? তার মা মারা গিয়েছে? মানুষ মারা যায় কিভাবে? সে তার ঘুমন্ত মাকে মৃত বলছে কেন? সৌহার্দের কথা শেষ হতেই প্রিয়ন্তী তার মায়ের কবরে চুমু খায়। প্রিয়, ঘরে চলো মা। তোর মা তার শেষ ঠিকানায় পৌঁছে গিয়েছে। এখন আর হাজার ডাকলেও আসবে না সে, বরং মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবি। চল। নূর চৌধুরীর ডাকে মাথা তুলে তার দিকে তাকায় প্রিয়ন্তী। তার পাশেই বড় মামা আর মেজ মামা রয়েছে। সকলের মুখ মলিন। সকলেই এখন চলে যাবে হয়তো, কিন্তু সে তার মাকে রেখে কোথাও যাবে না। এখানে থাকবে মায়ের কাছে। প্রান্ত এগিয়ে আসে প্রিয়ন্তীর কাছে। মায়ের মৃত্যুর কথা শুনে কেমন চুপ হয়ে গিয়েছে মেয়েটা। সে কখনো প্রিয়ন্তীকে চুপ থাকতে দেখেনি। চঞ্চল মেয়েটা নিশ্চুপতা ভালো লাগছে না তার। প্রিয়, চল ঘরে যাবি, বৃষ্টি হচ্ছে। ঠান্ডা লেগে জ্বর বাঁধাবি নাকি? মায়ের জ্বর বাঁধবে না প্রান্ত ভাইয়া? প্রিয়ন্তীর কোমল প্রশ্নে চুপসে যায় প্রান্ত। এই মেয়ে সব সময় তাকে উল্টো প্রশ্ন করে বসে। প্রিয়ন্তী উঠে দাঁড়ায়, এক দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটাকে বোঝাতে পারল তাহলে। প্রিয়ন্তী চলে যেতেই তার পিছু পিছু সকলে বাড়ির ভেতরে চলে যায়। প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে ছাতা হাতে। বৃষ্টির ফোঁটায় তার ছোট্ট শরীরটা ভিজিয়ে দিয়েছে, কারণ ছাতাটা তার মায়ের কবরের ওপর ধরা। প্রান্ত ভাই বলেছে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, তাই তো ছুটে গিয়েছিল ছাতা আনতে। তার মায়ের কবরটা যে ভিজে যাচ্ছে, সেই পানি কবরের ভেতর ঢুকলে মাও ভিজে যাবে। তখন মায়ের জ্বর আসলে তার সেবা করবে কে? এভাবেই সময় কাটে ঘণ্টাখানেক। প্রায় 1 ঘন্টা হলো প্রিয়ন্তী তার মায়ের কবরের ওপর ছাতা হাতে দাঁড়িয়ে আছে। কেউ জানেও না মেয়েটা ছাতা হাতে বৃষ্টিতে ভিজছে, কিন্তু একজোড়া চোখ ঠিকই তার উপর নজর রাখছিল। মেয়েটি যতক্ষণ বৃষ্টিতে ভিজছিল, চোখ জোড়ার মালিকও ততক্ষণ বৃষ্টিতে ঠায় দাঁড়িয়েছিল। তার চোখে ছিল অসহায়ত্ব। মেয়েটির কষ্ট মায়ের জন্য আকুতি তার সহ্য হচ্ছে না। চারদিকে অন্ধকার নেমে আসে ধীরে ধীরে। মেঘে মেঘে ঘর্ষণ চারপাশটা আলোকিত করছে ক্ষণে ক্ষণে। বজ্রপাতের বিকট শব্দে কানে হাত দেয় প্রিয়ন্তী। ছোট্ট দেহখানা কেঁপে ওঠে সেই বিকট শব্দে, যার দরুন হাতে থাকা ছাতাটা পড়ে যায় মাটিতে। পুনরায় দ্বিগুণ শক্তির বজ্রপাতের শব্দে আবারও কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয়ে দুর্বলতায় ছোট্ট শরীরটা যেন ভার ছেড়ে দিতে চায়।
যখনই চোখ জোড়া নিভু নিভু হয়ে মাটিতে লুটিয়ে পড়বে তখনই ছুটে আসে সৌহার্দ্য। মাটিতে পড়বার আগে ছোট্ট দেহটাকে আগলে নেয় বুকে। প্রিয়ন্তী তার কোমর সমান হয়, কিন্তু প্রিয়ন্তীকে ধরতে গিয়ে তাকে হাঁটুতে ভর দিতে হয়েছে, যার ফলে প্রিয়ন্তীর মাথা গিয়ে ঠেকেছে তার বুকে। তার থেকে 10 বছরের ছোট্ট মেয়েটার স্পর্শে তার বুকের ধুকপুকুনি বেড়ে যায়। সদ্য কৈশোরে পা দেয়া যুবকটার নিঃশ্বাস গরম হয়ে আসে, অস্থিরতা ভর করে তার পুরো শরীর জুড়ে। শিরশির অনুভূতি বয়ে যায় চলে শিরায় শিরায়। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। তবে কি এই অপ্রিয় মেয়েটাই তার ভীষণ প্রিয়? প্রিয়ন্তীর মুখটা উঁচু করে ধরে সৌহার্দ্য। বৃষ্টির ফোঁটারা প্রিয়ন্তীর মুখে এলোমেলোভাবে পড়ছে। সেই পানিতে ভিজে যায় চুলগুলো তার। লেপ্টে আসে সারা মুখ চড়ে, যার দরুন অর্ধেক মুখই ঢাকা পড়ে আছে সেই চুলে। ভেজা চুলগুলো সরাতে কপালে হাত দেয় সৌহার্দ্য। সাথে সাথে চমকে ওঠে সে। প্রিয়ন্তীর শরীর মাত্রাতিরিক্ত গরম। নিজের অজানা অনুভূতিগুলো নিয়ে সে এতটাই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি মেয়েটির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। 1 মিনিটও দেরি না করে প্রিয়ন্তীকে কোলে নিয়ে হাঁটা ধরে সৌহার্দ্য। গন্তব্য নিজের রুম। মা, প্রিয় জ্বর এসছে, ওর ভেজা জামাটা চেঞ্জ করে দাও। ছেলের ডাকে পিছু ফিরে তাকায় শাহানা চৌধুরী, যে এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না করছিল। বাড়ির একটা মানুষ মারা গিয়েছে, এতে তার যেন কোনো শোক চিন্তা নেই। দিব্যি সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, হরেক রকমের পদ রান্না করছে। কিন্তু ছেলেকে ভেজা অবস্থায় দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। হন্তদন্ত হয়ে ছুটে এসে শাড়ির আঁচলে ছেলের শরীর মাথা মুছে দিতে থাকে। চিন্তিত সুরে জিজ্ঞেস করে, তুই এভাবে ভিজলি কি করে? যদি জ্বর বাঁধে তুই কবে আমাকে একটু শান্তি দিবি বলতো বাবু? সৌহার্দ্য চোখ মুখ কুঁচকে ফেলে। তার মা কি তাকে বড় হতে দেবে না? এত বড় ছেলেকে কি কেউ বাবু বলে? আমাকে একদম বাবু বলবে না মা। আমার বয়স কত জানো? বিয়ে করে দিলে এখন তোমার বাবুরও বাবু হয়ে যাবে, কিন্তু আগে বউটা বড় হোক, সে এখনো বাবু নেই। এখন গিয়ে তোমার বাবুর আম্মুর জামাটা চেঞ্জ করে দিয়ে আসো। শাহানা চৌধুরীর হাত থেমে যায়। খুন্তি দিয়ে তরকারি নাড়ছিল সে। সৌহার্দ্যের এতক্ষণ বলা কথাগুলো না শুনলেও শেষের কথাটা ঠিকই শুনেছে। কার কথা বলছিস? কার জামা চেঞ্জ করব? ও প্রিয়র। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয় সৌহার্দ্য। মানুষের জীবনকে খরস্রোতা নদীর সাথে তুলনা করা যেতে পারে, কারণ জীবনের প্রবাহ যেন ঠিক নদীরই মতো গতিশীল, পরিবর্তনশীল ও অপ্রত্যাশিত। যেমনটি প্রিয়ন্তীর জীবন, একটা সকাল অপ্রত্যাশিতভাবে তার জীবনটাকেও পরিবর্তন করে দিয়েছে। বাবা মায়ের সাথে কাটানো জীবনটা ছিল তার কাছে স্বর্গরাজ্যে, কিন্তু এই বাড়িটি তার কাছে আস্ত একটা নরক, যেখানে আগুন দেখা যায় না, কিন্তু পুড়ে ছাই হতে হয় প্রতিনিয়ত। আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস? পড়াশোনা কি আকাশে উড়িয়ে দিয়েছিস? পাখির ডানায় নাকি মেঘের ভেলায়? মুখের ওপর বলিষ্ঠ দেহের ছায়া পড়তেই আকাশের দিক থেকে চোখ নামায় প্রিয়ন্তী। দীর্ঘক্ষণ রোদে তাকিয়ে থাকার দরুন চোখে অন্ধকার দেখছে সব, ফলে সহসাই চোখ জোড়া নিচু করে বন্ধ করে ফেলে। চোখ পিটপিট করে মাথাটা কিছুটা উপরে তুলতেই চোখ গিয়ে ঠেকে সেই ব্যক্তিটির পেটে, যার দুহাত প্যান্টের পকেটে গোজা। ফর্সা হাতে কালো ফিতার ঘড়িটি দেখেই বুঝতে পারল লোকটিকে। এটা তার সৌহার্দ্য ভাই, যাকে সে জমের মতো ভয় পায়। যদিও ভয় পাওয়ার তেমন কারণ নেই, তবুও তার ভয় হয়। নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকাতেই সৌহার্দ্যের সাথে চোখাচোখি হয় প্রিয়ন্তীর, যে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণ আগে এখানে এসেছে সে, সামনেই পরীক্ষা, তাই সকালের সব কাজ শেষ করে ছাদের মেঝেতে পাটি বিছিয়ে বসেছে পড়ার জন্য। সে সাথে কিছুটা মিষ্টি রোদের ভালোবাসা ও মেখে নিচ্ছিল গায়ে। আকাশের দিকে তাকিয়ে কখন যে কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছিল মনে নেই। সৌহার্দ্য ভাইয়ের ডাকেই ধ্যান ভাঙে তার। মেঝেতে বসে থাকার দরুন সৌহার্দ্যকে দেখতে পেছনের দিকে ঘাড় বাঁকাতে হয় প্রিয়ন্তীর, যার ফলে সৌহার্দ্যর পকেটে গুজে থাকা হাতের ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পড়ে প্রিয়ন্তীর চোখে মুখে। এখন কি ঘাটটা ভেঙে ফেলবে নাকি? তোর এমন উঁকুঝুঁকির অভ্যাস কবে হলো প্রিয়? সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী বিস্মিত হয়। সে কখন ওকে ঝুঁকি মারল? দোষ তো তারই। সূর্যের বিপরীতে দাঁড়ানোর জন্যই তো তাকে দেখা যাচ্ছিল না, তাই তো ঘাড় বাঁকিয়ে দেখতে হচ্ছিল তাকে। আমি আপনাকে দেখার জন্য এইভাবে তাকিয়েছি। আসলে আপনাকে ঠিকমতো দেখা আমি কি খুব সুন্দর দেখতে? চোখে হারাচ্ছিস আমাকে?
প্রিয়তি ভরকায়, কান গরম হয়ে আসে তার অস্বস্তি হচ্ছে, হাত পা শিরশির করছে, ঠান্ডায় নাকি অন্য কারণে বুঝতে পারছে না। সৌহার্দ্য ভাই কি বলছে এসব, সে তো তাকে তার কথাটা শেষ করতেই দিল না, উল্টো মন করা কী সব ভেবে নিচ্ছে। প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য টুপ করে নিচে বসে পড়ে, একদম প্রিয়ন্তীর মুখ বরাবর। প্রিয়ন্তী নিজেকে গুটিয়ে নেয়, মাথার ঘোমটা টেনে গায়ের শাল আঁকড়ে ধরে। সৌহার্দ্য আর চোখে সবই দেখছিল, তাকে সহজ করতে মেঝেতে পড়ে থাকা রসায়ন বইটা হাতে তুলে নেয়, চোখের চশমা ঠিক করতে করতে খুব মনোযোগ সহকারে দেখতে থাকে বইটি। সায়েন্সের কোন সাবজেক্ট তোর সবচেয়ে পছন্দ? রসায়ন। প্রিয়ন্তীর উত্তরে সৌহার্দ্য ভ্রু কুঁচকায়। রসায়ন কারো পছন্দের সাবজেক্ট হয় কি করে? এটা তো প্রেমের সাবজেক্ট। কিছু একটা ভাবনায় আসতেই সৌহার্দ্যের মুখে হাসি ফুটে ওঠে। জানিস, তোর জন্য একটা বর ঠিক করেছে। দেখতে যেমন সুন্দর, চরিত্র তেমন ভালো, আবার নামও রসায়ন সম্পর্কিত। প্রিয়ন্তীর চোখ তুলে তাকায়, যে এতক্ষণ মাথা নিচু করে নখ খুঁড়ছিল। সৌহার্দ্যের সাথে সে নর্মালি থাকতে পারে না, যেমনটা প্রান্ত ভাইয়ের সাথে পারে। কিন্তু সৌহার্দ্য ভাই কি বললো তাকে? তার জন্য বর ঠিক করেছে, তাও আবার রসায়ন সম্পর্কিত মানে? প্রিয়ন্তীর প্রশ্নমাখা মুখ দেখে সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। মেয়েটি বাহিরে বাহিরে নিজেকে যতই বড় দেখাক না কেন, ভেতর ভেতরে সে এখনও বাচ্চা। সৌহার্দ্যের কথায় কেমন বাচ্চামো ফুটে উঠেছে সেই মুখখানায়। তোর বরের নাম কি জানতে চাইবি না? কি না? ঘোরের মধ্যেই জিজ্ঞেস করে প্রিয়ন্তী। তার বর ঠিক হয়েছে, এটা শুনে সে ঘোরের মধ্যে যায়নি, গিয়েছে কারণ তার সৌহার্দ্য ভাই তার জন্য বর ঠিক করেছে সেজন্য। সৌহার্দ্য পুনরায় হাসে, সে বুঝতে পারছে প্রিয়ন্তীর হাবভাব। সে সাধারণত হাসে না, কিন্তু প্রিয়ন্তীর ভাবুক চেহারা দেখে খুব হাসি পাচ্ছে তার। এই নিশ্চুপ হাসি যাতে ধরা না পড়ে, তাই সেটিকে লুকিয়ে পুনরায় মুখে গাম্ভীর্যতা ধারণ করে। খাতা বের কর, তোর বরের নাম বলছি, নোট করে নে। ভুলে গেলে কিন্তু দ্বিতীয়বার আর বলবো না, মনে থাকে যেন। প্রিয়ন্তী আশেপাশে তাকায়, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে জানে সৌহার্দ্য ভাই তাকে অপছন্দ করে, সেজন্যই কি তার জন্য বর ঠিক করেছে, বাড়ি থেকে বের করে দিতে পারবে বলে। প্রিয়ন্তীর চোখে অশ্রু ভর করে, বাধ্য মেয়ের মতো খাতা হাতে নিয়ে লিখতে শুরু করে তার হবু বরের নাম। সালফার অক্সিজেন, হাইড্রোজেন, আর্গন, ডিব্লক অক্সিজেন। প্রিয়ন্তীর হাত থেমে যায়, মুখ হা হয়ে যায় মুহূর্তেই। এটা কেমন নাম? মানুষের নাম এমন হয় নাকি? আর নাম এমন হলেও বা তাকে ডাকবে কি করে? সৌহার্দ্য তড়িৎ বেগে উঠে দাঁড়ায়, পূর্বের ন্যায় হাত গুজে নেয় প্যান্টের পকেটে, সূর্যকে আড়াল করে দাঁড়ায় প্রিয়ন্তীর মুখের সামনে। সেই মুখটায় তাকায় শান্ত দৃষ্টিতে। যে নামটা বললাম মুখস্থ করে নে, না পারলে মনে গেঁথে নে। মনে রাখিস, এই নামটার সাথেই তোর ভবিষ্যৎ জড়বে। এই নাম ব্যতীত অন্য কারো নাম মুখে আনলে সেই নামের ব্যক্তি এই পৃথিবীর অতিথি হয়ে যাবে। বলে গটগট পায়ে নিচে নেমে যায় সৌহার্দ্য। প্রিয়ন্তী চেয়ে থাকে সেদিকে, তার মাথায় কিছুই ঢুকছে না। সৌহার্দ্য ভাই কি তাকে হুমকি দিয়ে গেল, নাকি সাবধান করে গেল বরের নাম ছাড়া অন্য কারো নাম মুখে না আনতে? কাল আমাদের সাথে শপিংয়ে যাবি প্রিয়? মিহিয়াপুর ডাকের চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। সন্ধ্যার নাস্তা করার জন্য সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে, তার সাথে বিয়ের শপিং নিয়েও আলোচনা করছে সকলে। প্রিয়ন্তী সকলের হাতে হাতে নাস্তা তুলে দিচ্ছিল। তোমরা যাও আপু, আমি কি একটু করব, আমার এমনিতেও ভালো লাগে না। আমরা সবাই যাচ্ছি, বিয়ের শপিং বলে কথা, তুইও চল আমাদের সাথে। নিজের জন্য পছন্দ করে কিছু কিনে নিবি। ওর আবার কিসের পছন্দ মিহি আপু? আমরা যা দিই তাই অনেক। আর এমন গায়াদের মতো চলাফেরা করে, ওকে নিয়ে বের হলে আমাদের মান সম্মান থাকবে? ঋষার তিরস্কার সূচক কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে ফেলে। মুখ সামলে কথা বলো রিসা, তোমার সাহস কি করে হয় ওর সাথে এভাবে কথা বলার? ও কি এই বাড়ির কাজের লোক? নূর চৌধুরীর হুঙ্কারে চুপ হয়ে যায় রিসা। চাইলেও বাবার সামনে এই মেয়েকে কিছু বলতে পারে না সে। ছোটবেলায় একবার প্রিয়ন্তীর চুলে চুইংগাম লাগিয়ে দেয় তার বাবার, তার পিঠ সমান চুল কেটে দিয়েছিল। প্রিয়ন্তীর খাবারের পানি ঢেলে দেয়, তাকে 3 বেলা খাবার খেতে দেয়নি সে। এমনকি মিহিয়াপুর এঙ্গেজমেন্টে প্রিয়ন্তীকে তার পায়ে ধরিয়েছে বলে তাকেও তার বাবার পা ধরে ক্ষমা চাইতে হয়েছে। তাই সে প্রিয়ন্তীর সাথে যা করে সব তার বাবার চোখের আড়ালে করে। কিন্তু বাবার অনুপস্থিতিতে প্রিয়ন্তীর সাথে যা যা করে তার ফল সে কোনো না কোনোভাবে পেয়েই যায়। যেমন প্রিয়ন্তীর গায়ে গরম চা ছুঁড়ে মারার পর তার হাতে গরম ইস্ত্রির ছ্যাঁকা লাগে। সেদিন সে গিয়েছিল সৌহার্দ্য ভাইয়ার সাথে গল্প করতে, তখন সৌহার্দ্য শার্ট আয়রন করছিল।
কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে গরম ইস্ত্রি এসে পড়ে তার হাতের উপরের পিঠে। তখন মনে হচ্ছিল তার হাতে কেউ আগুনের লাভা ঢেলে দিয়েছে। টানা 2 ঘন্টা পানি ঢালার পর হাতের জ্বালা কমেছিল তার। যদিও সৌহার্দ্য ভাই বারবার সরি বলেছিল তাকে, তবুও তার মনে হয়েছিল কাজটা ইচ্ছাকৃত। হ্যাঁ মা, চল, দেখবি ভালো লাগবে। সারাক্ষণ তো বাড়িতেই থাকিস, এখন তো স্কুলও বন্ধ তোর। কাল বিকেলে রেডি থাকিস, আমি অফিসে থেকে এসে নিয়ে যাব তোদের। বলেই প্রিয়ন্তীর মাথায় হাত বুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় নূর চৌধুরী। মিনিট 5 পর একে একে সকলে স্থান ত্যাগ করে। সকলে চলে যেতেই প্রিয়ন্তী আসে টেবিল পরিষ্কার করতে। তখনই বাড়িতে প্রবেশ করে প্রান্ত। তাকে দেখে ক্লান্ত মনে হচ্ছিল খুব। ধীর পায়ে এসে সোফায় গা এলিয়ে দেয় সে। চোখ বন্ধ করে নেয় ক্লান্তিতে। প্রিয়ন্তী ছুটে যায় রান্নাঘরে। এক গ্লাস শরবত হাতে দৌড়ে আসে প্রান্তের কাছে। প্রান্ত ভাই, এই শরবতটা খেয়ে নাও। প্রিয়ন্তীর ডাকে চোখ মেলে তাকায় প্রান্ত। সোজা হয়ে বসে প্রিয়ন্তীর হাত থেকে শরবতের গ্লাসটা নেয়। এক চুমুকে গ্লাসের সবটুকু শরবত শেষ করে ফেলে। তুই কিভাবে বুঝিস আমার কখন কি লাগবে? এত যত্ন নিজের মধ্যে কিভাবে পুষে রাখিস? তোর এত এত ঋণ কিভাবে শোধ করবো বলতো? প্রিয়ন্তী মলিন হাসে। হাঁটু গেড়ে বসে প্রান্তের পায়ের ধারে পরম যত্নে জুতো খুলতে খুলতে বলে, আর তুমি এত খেয়াল কিভাবে পুষে রাখো প্রান্ত ভাই? আমার কখন কি লাগবে না লাগবে সবই তো তুমি জানো। মুখ ফুটে কিছু বলা লাগে না, সব নিয়ে সাহায্য করো। তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো বলো তো? প্রান্ত হেসে ফেলে। এই একটা মেয়ে যার কাছে সে প্রশ্ন করে উল্টো প্রশ্ন শুনে ফিরে আসে। কিছু ভাঙার শব্দের পিছু ফিরে তাকায় দুজনে। সৌহার্দ্য দাঁড়িয়ে আছে দরজার সামনে। তার সামনে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রঙের কাচের চুড়ি। প্রিয়ন্তী গুনতে পারল না কতগুলো রং আছে সেখানে। তার আগেই সৌহার্দ্য সেগুলোকে মারিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। প্রায় 10 মিনিট যাবৎ প্রিয়ন্তী কাচের চুড়ির টুকরোগুলো কুড়াচ্ছে। পুরো ড্রয়িং রুম জুড়ে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে বুঝতে পারছে না এগুলো ভাঙল কিভাবে। দেখে মনে হচ্ছে কেউ সর্বশক্তি দিয়ে এগুলো ছুঁড়ে ফেলেছে। কিন্তু এগুলো এনেছে কে? সৌহার্দ্য ভাই? আর আনলেও এভাবে ছুঁড়ে ফেলেছে কেন? প্রিয়, অনলি 2 মিনিট দিচ্ছে, এর মধ্যেই তোকে যাতে আমার রুমে পাই। বলেই রুমের দিকে পা বাড়ায় সৌহার্দ্য। সেই ডাক অনুসরণ করে মাথা উঁচু করে তাকায় প্রিয়ন্তী। সে দোতলা থেকে ডাকছিল প্রিয়ন্তীকে। ফলে তার ডাক শুনতে গিয়েই আনমনে চুরির ভাঙার অংশে হাত কেটে যায় প্রিয়ন্তীর। কাটা আঙুল দুটোই ওড়না চেপে ধরে সৌহার্দ্যের রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। তার বুক কাঁপছে ভয়ে। পুরো রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে সে ভয় পায়। এদিকে ওদিকে হাতড়ে সামনে যেতে আলোর ছোট্ট ফুলকে দেখতে পায়। পুরো রুম জুড়ে ছড়িয়ে আছে নিকোটিনের ধোঁয়া। বদ্ধ রুম হওয়ায় সেগুলো বেরোতে পারছে না। সেই ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে আসছে। ফলে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে বারবার। প্রান্ত ভাইয়ের সামনেও কি তোর এমন শ্বাসকষ্ট হয় প্রিয়? সৌহার্দ্যের গম্ভীর ভরাট কণ্ঠে স্থির হয় প্রিয়ন্তী। এতক্ষণ হাঁসফাঁস করছিল সে। নাকে ওড়না চেপেও গন্ধটাকে আটকাতে পারছিল না। কিন্তু সৌহার্দ্যের প্রশ্নে সবকিছু যেন ভুলে গিয়েছে। বন্ধ হয়ে আসা দমটা যেন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তোর শ্বাসকষ্ট হবে শুধু আমার ছোঁয়ায়, তোর দম বন্ধ হবে শুধু আমার অনুভূতির কথা শুনে, তোর দৃষ্টি এলোমেলো হবে শুধুমাত্র আমার চোখে চোখ রাখার লজ্জায়। বুঝছিস পাখি? সৌহার্দ্য থামে, গভীর নিঃশ্বাস নেয়। অন্ধকারে প্রিয়ন্তীকে দেখতে পারছে না সে। মেয়েটি কি অবাক হচ্ছে তার কথায়? সে কি ভাবছে তার সৌহার্দ্য ভাই কি নির্লজ্জ? আজ থেকে নিজেকে এসবের জন্য প্রস্তুত করো না বাবুনি পাখি। তোকে আমি খুব ভালোবাসি, জানিস? তোকে তোর থেকে আমি বেশি ভালোবাসি। এমন ভালোবাসা ছিনিয়ে নেওয়ার অধিকার কাউকে দিব না, এমনকি তোকেও না। শেষ কথায় হিংস্রতা প্রকাশ পায় সৌহার্দ্যের কণ্ঠে। কিছু একটা পড়ার শব্দে সৌহার্দ্য চমকায়। তড়িঘড়ি করে আলো জ্বালায় রোমের। সেই আলোয় চোখ বুলায় রোমের চারপাশে। সহসায় তার চোখ গিয়ে আটকায় ফ্লোরে পড়ে থাকা প্রিয়ন্তীর দিকে। এক মুহূর্তের জন্য তার দুনিয়া থমকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে তার পুরো মুখ জুড়ে। দৌড়ে ছুটে গিয়ে প্রিয়ন্তীর মাথাটা কুলে তুলে নেয়। বাবুনি, এই পাখি, প্রিয়, চোখ খোল। কি হয়েছে বল আমাকে? কোথায় কষ্ট হচ্ছে তোর? আমার দিকে তাকে একবার। প্রিয়, এই প্রিয়। সৌহার্দ্য পাগলের মতো করতে থাকে। প্রিয়ন্তীর হাত জোড়া নিজের হাতের মধ্যে নিয়ে ঘষতে থাকে অনবরত। তারপরও কাজ না হওয়ায় উঠে গিয়ে দিকভ্রান্তের মতো জানালার পর্দা সরাতে থাকে। এদিক সেদিক ছুটতে থাকে একটু বাতাসের জন্য।
তার দম বন্ধ হয়ে আসে। মেয়েটির সাথে যে তার নিঃশ্বাসও জড়িত। বিশাল আকৃতি গেটের সামনে প্রায় 15-20 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে কাইফা। মেয়েটি কালো বোরকা আর কালো মাস্ক পরিহিত, সেই সাথে কালো একটা হিজাব পরেছে ওড়নার মতো, যার দরুন চোখজোড়া ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না তার। মৃদু বাতাসে হিজাবের ফাঁকে বের হয়ে আসা চুলগুলো দোল খাচ্ছে কপাল জুড়ে। সে হিজাব পরতে পারে না, শুধুমাত্র প্রিয়ন্তীর জন্য তাকে এভাবে বোরকা আর হিজাব পরে থাকতে হয়। সকালের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ আগে। ব্যায়াম শেষে মাঝবয়সী কিছু লোক বাড়ি ফিরছে, আর কেউ কেউ ছুটছে স্কুল ও অফিসের উদ্দেশ্যে। তাদের মধ্যে কেউ কেউ আবার একবার তাকাচ্ছে কাইফার দিকে। সে লজ্জা পাচ্ছে, নিজেকে অস্বস্তিতে গড়িয়ে নিচ্ছে বারবার। এত সকাল সকাল আসাটা একদমই উচিত হয়নি। কাইফের বাচ্চা, পরীক্ষা শেষ হয়েছে মাত্র 10-12 দিন হলেও এতেই তুই তোর জানের জিগার বান্ধবীর জন্য পাগল হয়ে গেছিস। ছ্যাঃ। কথাটা মাথায় আসতেই মুখ কুঁচকায় কাইফা। এতটা ছেঁচড়া কবে হলো সে? আচ্ছা, সকলে কি তাকে ভিক্ষুক ভাবছে অথবা চোর? কাইফা সন্দিহান চোখে আশেপাশে তাকায়। না, এখন আর কেউ তাকে দেখছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় গেটের ফাঁক দিয়ে উকি দেয় বাড়ির ভিতরে। সে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে এখানে। গেটে দারোয়ান না থাকায় জিজ্ঞেসও করতে পারছে না সঠিক জায়গায় এসেছে কিনা। উপায় না পেয়ে ডান হাতটা মেলে ধরে চোখের সামনে হাতে থাকা কাগজের টুকরায় গোটা গোটা অক্ষরে লেখা চৌধুরী ভিলা, সেক্টর 2, রোড 5। কিন্তু সমস্যা একটাই, এলাকার নাম জানে না সে। তাড়াহুড়োয় শুধু অ্যাড্রেসের উপরের অংশটুকুই টুকে এনেছে, নিচের অংশের কথা বেমালুম ভুলে গেছে। এক্সকিউজ মি আঙ্কেল, অ্যাড্রেসটা দেখে বলুন তো এটা এই বাড়ির অ্যাড্রেস কিনা। প্রান্ত দাঁড়ায়, ঘাড় বাঁকিয়ে পিছু ফিরতে বোরখা পরিহিতা কাইফাকে দেখতে পায়, যার শুধু চোখ জোড়াই অনাবৃত। উজ্জ্বল ফর্সা মুখখানে বাদামি রঙের, চোখ বড্ড বেমানান লাগলো তার কাছে। বোরখা, হিজাব, মাস্ক সবই তো কালো, তাহলে চোখ জোড়া বাদামি হলো কেন? এটা তো মহা অন্যায়। কি হলো আঙ্কেল, বলুন না প্লিজ। কাইফার অনুরোধ সূচক বাক্যে ঘোর কাটিয়ে প্রান্তের। সে আশেপাশে তাকায়, উপরে নিচে তাকায়, কিন্তু আঙ্কেলের মতো দেখতে কাউকে খুঁজে পাচ্ছে না। মেয়েটি কাকে আঙ্কেল ডাকছে? তাকে। সহসায় তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তড়িঘড়ি পকেট থেকে ফোন বের করে গালের খোঁচা খোঁচা দাড়ি দেখে, মাথা নিচু করে পেট দেখে, কই সব তো ঠিকই আছে। তাহলে মেয়েটি তাকে আঙ্কেল ডাকছে কেন? এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা নাকি চোখে সমস্যা? কাকে আঙ্কেল ডাকছো? এখানে আমি ছাড়া আর কে আছে? আপনাকেই ডাকছিলাম। প্রান্তের মাথা গরম হয়। মাত্র 30 বছর বয়স তার, এই বয়সে তাকে আঙ্কেল বানিয়ে দিল স্ট্রেঞ্জ। এই যে এই অ্যাড্রেসটা দেখুন বলেই হাতের মধ্যে মুচড়ে থাকা কাগজের টুকরাটুকু বাড়িয়ে দেয় প্রান্তের দিকে। রাগ দমন করে ভ্রুকুচকে কাগজখানা হাতে তুলে নেয় প্রান্ত। মনোযোগ সহকারে দেখতে থাকে ঠোঁট কামড়ে, আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, এই পিচ্ছি, কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 1-এ নাকি 2-তে? কাইফা চমকায়। সে কি ভুল অ্যাড্রেসে লেখা অংশের পরিবর্তে তার ভাইয়ের লেখার অংশ ছিঁড়ে নিয়ে এসেছে? সহসায় ছো মেরে কাগজের অংশটুকু ছিনিয়ে নেয় প্রান্তের হাত থেকে। এপিঠ ওপিঠ উল্টিয়ে দেখতে থাকে মনোযোগ সহকারে। সরি আঙ্কেল, আমার ভুল হয়েছে। আপনাকে আমার একদমই আঙ্কেল ডাকা উচিত হয়নি, আপনাকে তো দাদা ডাকা উচিত ছিল। আবার সরি প্লিজ। দাদা না, দাদার আব্বা। একদম এই কথাগুলো বলে শ্বাস ফেলে কাইফা। রাগে তার হাত পা কাঁপছে। তার লেখাকে এত বড় অপমান 1-2 এর বাচ্চা বলছে তাকে। অস্বস্তি, ভয়ে, চিন্তায় হাতের তালুতে মুচড়িয়ে রাখা কাগজটুকু ঘামের দরুন ভিজে গিয়েছে হয়তো, সেজন্যই লেখাগুলো এমন এলোমেলো হয়ে গিয়েছে। তাই বলে তাকে বাচ্চা বলবে? তাকে কোন দিক দিয়ে বাচ্চার মতো লাগে? প্রান্ত কিছু বলতে যাবে, তখনই ছুটে আসে প্রিয়ন্তী, শক্ত করে জড়িয়ে ধরে কাইফাকে। সে ছাদে এসেছিল গাছে পানি দেবার জন্য, তখনই কাইফাকে দেখতে পায়। প্রান্ত ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম কাইফা। আমরা সেই ছোট্ট কাল থেকে একই স্কুলে পড়াশোনা করেছি। তোমাকে বলেছিলাম না ওর কথা? কোন ক্লাসে পড়ে? প্রিয়তির থমকায়, চোখ ছোট ছোট করে তাকায় প্রান্তের দিকে। কি বলছে সে? তার বেস্ট ফ্রেন্ডের তো তারই ক্লাসের হওয়ারই কথা, তাই না? আমরা একসাথেই পড়ি, একই ক্লাসে। অকপটে উত্তর দেয় প্রিয়ন্তী। কি বলছিস প্রিয়? কি সাংঘাতিক ব্যাপার! এই মতো তোর থেকেও ছোট 1-2 এর বাচ্চা দুধ ভাত, শেষে কিনা দুধ ভাত মেয়েকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা।
ড্রয়িং রুমের মাঝ বরাবর লাল কার্পেটের ওপর দাঁড়িয়ে আছে কাইফা। প্রিয়তা তাকে সোফায় বসিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনো আসার নাম নেই। বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় সে। আশেপাশে চোখ বোলায় মুগ্ধ নয়নে। এত সুন্দর বাড়ি সে আগে দেখেনি। মাথার উপর বিশাল বড় ঝাড়বাতিটা দেখে রাজপ্রাসাদের কথা মনে পড়ে তার। চোখ নামাতেই চন্দ্রাকৃতির ন্যায় সাজানো দু সেট সোফা নজরে আসে, যার মাঝে কারুকাজ খচিত কাঠের দুটো টি টেবিল রাখা। দেয়ালের এক পাশ জুড়ে বড় একখানা টিভি আর অন্য পাশ জুড়ে একুরিয়াম। ড্রয়িং রুমের সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই মেয়ে, কে তুমি? কাকে চাই? মিহিরটাকে সম্বিত ফিরে পায় কাইফা। ভদ্রতার খাতিরে মাথা নিচু করে ফেলে মুহূর্তে। মিষ্টি আপু, ও আমার ফ্রেন্ড কাইফা, আমার সাথে দেখা করতে এসেছে। বলেই হাতে থাকা চা বিস্কিটে ট্রে টেবিলে রাখিয়ে প্রিয়ন্তীর কথায় মিহি আর সারা খুশি হলেও মুখ বাঁকায় রিশা। কাইফা বসো, বসে নাস্তা করো। বলেই সারা আপুর হাত ধরে অন্য সোফায় গিয়ে বসে মিহি। রিশাও কিছু দূরত্ব বজায় রেখে বসে ফোন হাতে। তুমি কোথায় থাকো কাইফা? তোমার বাবা কি করে? তোমার সম্পর্কে বলো। কোমল কণ্ঠে প্রশ্নটা করলো সারা। কাইফা হাত চুলকায়, চোখে পাতা ফেলে ঘন ঘন অস্বস্তি হচ্ছে তার। আমতা আমতা করে উত্তর দেয়। আমি আজিমপুর বস্তিতে থাকি। আমরা এক ভাই এক বোন। আমার আব্বা ভাঙাড়ি বিক্রি করে আর আম্মা জামা কাপড় সেলাই করে। কাইফা থামে, তার বুক কাঁপছে। সামনে থাকা পানির গ্লাস উঠিয়ে গদগদ করে সবটুকু পানি শেষ করে। বোরকার হাতায় মুখে লেগে থাকা অবশিষ্ট পানির বিন্দুটুকু মুছে নেয়। আগের ন্যায় বলতে থাকে। আম্মা বিকেলে ফুলের মালা গাঁথে রাখে, আব্বা কাজ থেকে এসে সেগুলো বিক্রি করে। এইভাবেই সংসার চলে আমাদের। আমি একটা সরকারি স্কুলে পড়ি। বাসায় কাজ থাকায় প্রতিদিন স্কুলে যেতে পারি না, সপ্তাহে 2 দিন যাই। কাইফার কথায় মিহি আর সারা দুঃখ প্রকাশ করলেও ফকিন্নি বলে মুখ বিড়বিড়ায় রিশা। সামনে আমার বিয়ে, তোমার মাকে বলবে আমার বিয়েতে যত যত ফুল লাগে তাকে দিতে। আমার সব রকমের ফুল চাই। পারবে তো দিতে? পারবে না পুরো বাড়িটাকে ফুল দিয়ে সাজিয়ে দিতে? কাইফার চোখ চকচক করে ওঠে। এই কাজের বাহানায় হলেও সে 2-3 দিন প্রিয়ন্তীর সাথে থাকতে পারবে, সময় কাটাতে পারবে, গল্প করতে পারবে। এইসব ভাবনার মাঝেই তার মুখে অদৃশ্য হাসির রেখা ফুটে ওঠে। বাড়ির সামনে সারিবদ্ধভাবে 3টি গাড়ি দাঁড়িয়ে আছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, যার ফলে পুরো আকাশ জুড়ে ছড়িয়ে আছে লাল কমলা আভা। একে একে বাড়ির সকল সদস্য বাহিরে বের হয়ে আসে। সারির প্রথম গাড়িটি নূর চৌধুরীর। সে ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে আর বারবার সময় দেখছে। তখনই আগমন ঘটে বাড়ির গিন্নিদের। তার পাশে এসে বসে তার সহধর্মিণী রূপালী চৌধুরী। গাড়ির পেছনের সিটে গিয়ে বসে বাকি 2 গিন্নি, মোহনা চৌধুরী ও শাহানা চৌধুরী। সারির মাঝের গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে প্রান্ত। তার পাশে গিয়ে বসে তার ছোট্ট বোন মিহা আর পেছনে গিয়ে বসে মিহি ও সারা। সর্বশেষ গাড়িতে বসে আছে সৌহার্দ্য। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। এইসব মেয়েলি ব্যাপারে সে যেতে চায় না, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। বাবা জেঠুর অনুপস্থিতিতে তাকে আর প্রান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে সকলকে দেখে রাখার। বাড়ির বড় মেয়ের বিয়ে, যাতে কেনাকাটায় কোনো ত্রুটি না থাকে। আমি কি তোর প্রেমিক লাগে? গাড়িতে উঠতে গিয়ে সৌহার্দ্যের প্রশ্নে থেমে যায় রিশা। সকলে গাড়িতে উঠেছে অনেকক্ষণ আগেই, কিন্তু তার আসতে দেরি হয়ে গিয়েছে। সময়মতো মেকআপ শেষ করতে পারলেও আইলাইনার ঠিকভাবে লাগাতে হিমশিম খেতে হয় তার। তাছাড়া সে ইচ্ছে করেও দেরি করে এসেছে। সে জানালা দিয়ে দেখেছে সৌহার্দ্যের গাড়ি সবার শেষে। তাই সকলে যখন প্রথম দুটোতে উঠে পড়ে তখন সে নিচে নেমে আসে, যাতে সৌহার্দ্যের সাথে একা যেতে পারে। কি হলো, কথা বলছিস না কেন? সৌহার্দ্যের ধমকে কেঁপে ওঠে রিশা, মিনমিনিয়ে বলে। আমি তো চাই তোমার সাথে প্রেম করতে, শুধু প্রেম না, বিয়েও করতে চাই। কিন্তু তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না সৌহার্দ্য ভাই। আমার পাশে শুধুমাত্র আমার প্রেমিকা অথবা বউ বসবে। বলেই রিশার দিকে তাকায় সৌহার্দ্য। নাকমুখ কুঁচকে পুনরায় বলে, তুই পেছনে গিয়ে বস, তোর শরীর থেকে বাজে স্মেল আসছে। রিশা গটগট পায়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ে। রাগে তার শরীর কাঁপছে। গাড়িতে বসে চোখ বুজে নেয় বিরক্তিতে। সৌহার্দ্য ভাই তাকে এভাবেই অপমান করে সব সময়। তুই কি গাড়িতে উঠবে?
নাকি তোকে ফেলে চলে যাব? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সে এসে গাড়ির সামনে দাঁড়িয়েছিল নীরবে। সে যেতে চায়নি, কিন্তু মামার কথা রাখতে যেতে হচ্ছে তাকে। মাগরিবের নামাজ শেষ করে বোরকা পরে আসতেই একটু দেরি হয়ে গিয়েছে তার, কিন্তু এসে দেখে সকলে চলে গিয়েছে, শুধুমাত্র সৌহার্দ্য ভাই আর রিশা আপু আছে। রিশাকে পেছনে বসে থাকতে দেখে গাড়িতে উঠতে ইতস্তত করে প্রিয়ন্তী। যদি তাকে আবার কথা শুনিয়ে দেয়। কি হলো প্রিয়, কথা কানে যাচ্ছে না? প্রিয়ন্তী কেঁপে ওঠে, চোখ তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। তার চোখের ভাষা বুঝতে পারছে না সে। সৌহার্দ্য কি রাগ করছে সে তাদের সাথে যাচ্ছে বলে? বুকে সাহস জুগিয়ে গাড়ির দরজা খুলে উঠতে গেলেই সৌহার্দ্যের রামধমকে থেমে যায় প্রিয়ন্তী। তোর কি আমাকে ড্রাইভার মনে হয়? তুই পেছনে বসবি আর আমি ড্রাইভ করে নিয়ে যাবো তোকে? বেয়াদব মেয়ে। প্রিয়ন্তী গাড়ি থেকে পিছিয়ে আসে। কোথায় বসবে বুঝতে পারছে না সে। সহসাই তার চোখ যায় গাড়ির পেছনে থাকা ডিকির দিকে। মনে মনে ভাবতে থাকে, তাহলে কি তাকে গাড়ির ডিকিতে বসেই যেতে হবে? প্রিয়ন্তীর আকাশকুসুম ভাবনার মাঝে সৌহার্দ্য তার পাশে থাকা সিটের দরজা খুলে দেয়। চোখের ইশারায় বোঝায় তার পাশে বসতে। প্রিয়ন্তী ভরকায়, ভ্রুকুচকে ভাবতে থাকে। গাড়ি পেছনে বসলে সে ড্রাইভার হয়ে যেত, এখন যে পাশে বসাচ্ছে, এখন কি হবে? পিচঢালা রাস্তায় খুব ধীর গতিতে চলছে সৌহার্দ্যের গাড়ি। জানালার কাজ হালকা নামানো, যার দরুন মৃদু ঠান্ডা বাতাস ছড়িয়ে আছে পুরো গাড়ি জুড়ে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ। সেই আলোর রেখা মাঝে মধ্যেই কাজ ভেদ করে ঢুকছে গাড়ির ভেতরে। এভাবে মুচড়ামুচড়ি করছিস কেন? এনি প্রবলেম? সৌহার্দ্যের ভারী পুরুষালী কণ্ঠে স্থির হয়ে বসে প্রিয়ন্তী। গাড়িতে ওঠার অভ্যাস নেই তার, যার দরুন পেটের ভেতর মোচড় দিয়েছে। তেতো ঢেকুর আসছে অনবরত। প্রিয়ন্তী আর চোখে তাকায় সৌহার্দ্যের পানে, যার চোখজোড়া স্থির সামনের সরু রাস্তায়। মৃদু বাতাসে কপাল জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলো লেপটে যাচ্ছে, সেগুলো গিয়ে বাড়ি খাচ্ছে চোখে মুখে। ফলে তার হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে চুল ঠিক করায় ব্যস্ত সে। প্রিয়ন্তী চোখ ঘুরাই, সৌহার্দ্যকে কিছু বলার সাহস নেই তার, না হলে এক্ষুনি বলতো। ভাইয়া, গাড়ি একটু থামাবেন, আমি বমি করব। কি হলো প্রিয়, কথা বলছিস না কেন? কোনো সমস্যা হচ্ছে তোর? সৌহার্দ্যের কথার মাঝে গড় করে বমি করে পুরো বোরখা ভাসিয়ে ফেলে প্রিয়ন্তী। সৌহার্দ্য সহসাই গাড়ির ব্রেক কষে, যার দরুন প্রিয়ন্তী সামনের দিকে হেলে পড়তে নিলে এক হাতে আটকে নেয় তাকে। বাবুনি পাখি, কি হয়েছে? বমি করছিস কেন? জ্বর টর আসলো নাকি? সোয়েটার পরিস না কেন? সৌহার্দ্য অস্থির হয়ে পড়ে। নিকাব উঠিয়ে পাগলের মতো কপাল গাল হাতড়াতে থাকে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী স্তব্ধ হয়ে যায়, বসে আছে। মাথা ঝিমঝিম করছে তার। সৌহার্দ্য কি বোঝে কিছুই শুনতে পারছে না যেন। অস্বস্তিতে নিজেকে গুটিয়ে নিচ্ছে বারবার। আজ পর্যন্ত কোনো পুরুষালী ছোঁয়া পায়নি সে। লজ্জায় পুরো দেহ অসাড় হয়ে আসছে ক্রমশই। এই ছোট লোক, তোকে কে বলেছে আমাদের সাথে আসছে? কখনো উঠেছিস এমন গাড়িতে? এখন কি তোর বাপে এসে গাড়িটা পরিষ্কার করবে? রিশার আগে ফুসছে। গাড়ির পেছনে বসে কানে হেডফোন লাগিয়ে লুকিং গ্লাসে এতক্ষণ সৌহার্দ্যকেই দেখছিল সে। অবশেষে চোখ বুঝতেই হঠাৎ গাড়ির ব্রেক কষে, যার ফলে তার মাথা গিয়ে বাড়ি খায় সামনের সিটে। কান থেকে হেডফোন খুলে সামনে তাকাতেই কানে ভাসে সৌহার্দ্যের শেষ কথাটি। সেই সাথে প্রিয়ন্তীর গালে কপালে সৌহার্দ্যের হাতের বিচরণ আর রাগকে তরতর করে বাড়িয়ে দেয়। আর একটা কথা বলবি তো এগুলো তোকে দিয়ে পরিষ্কার করাবো। সো রিমেম্বার দ্যাট অ্যান্ড শাট আপ। সৌহার্দ্যের ঝাঁঝালো কণ্ঠে চুপসে যায় রিশা। ক্রোধান্বিত চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে, মনে মনে বিড়বিড়ায়। সেমলেস। সোজা হয়ে দাঁড়া প্রিয়, এইভাবে নড়াচড়া করছিস কেন? দেখছিস না কাজ করছে? দেখ তো বোরকাটের কি অবস্থা করেছিস। আমাকে বলিস নি কেন তোর বমি পাচ্ছে? রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। ফুটপাতে উঁচু জায়গাটায় তাকে দাঁড় করিয়ে নিচে হাঁটু গেড়ে বসে আছে সৌহার্দ্য। এক হাতে পানি ঢালছে আর অন্য হাতে বোরকা পরিষ্কার করছে। তার নিজেরই কেমন ঘিন ঘিন লাগছে বমি দেখে, কিন্তু সৌহার্দ্য কি যত্ন সহকারে সেগুলো পরিষ্কার করছে ভাবতেই নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে প্রিয়ন্তীর। সরি সোহাজ ভাইয়া, আমি বুঝতে পারিনি এমনটা হবে। বোতলটা আমার হাতে দিন, আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রিয়ন্তীর মিনমিনে বলা কথায় মাথা তুলে তাকায় সৌহার্দ্য। প্রিয়ন্তীর নিকাবে ঢাকা মুখটায় সরু চোখ জোড়া জলজল করছে। সেই চোখ জোড়ায় সৌহার্দ্য থমকায়, নিজেকে ধাতস্থ করে আকাশের পানে মুখ তুলে বলে, চাঁদ, তোমার তারাটা কি আজ আমার প্রিয়র চোখে জমেছে? বড় শপিং মলের সামনে গাড়ি থামাতেই গাড়ি থেকে নেমে আসে রিশা। তার পিছু পিছু নামিয়ে প্রিয়ন্তী। রাতের ব্যস্ত শহর কখনো দেখেনি সে, ফলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখতে থাকে মুগ্ধ নয়নে। বৃষা, প্রিয়কে নিয়ে থার্ড ফ্লোরে যা, ওখানে সবাই আছে।
আমি গাড়ি পার্ক করে আসছি। বলেই সৌহার্দ্য গাড়ি নিয়ে চলে যায়। রিশা ক্রূর হাসে। সে তো এটাই চেয়েছিল। মেয়েটি তাকে বড্ড জ্বালাচ্ছে। সকল কিছুর শোধ আজকেই তুলবে সে। শোন, তুই এখানে দাঁড়া, আমি আসছি। বলেই হাঁটা ধরে রিশা। কোথায় আছে ঋষা আপু? আমাকেও তো তোমার সাথে নিয়ে চলো। আমি তো এখানে কিছু চিনি না, যদি হারিয়ে যাই। প্রিয়ন্তী নরম ও ভীত সুরে কথাটা বলেও বিরক্তিতে পিছু ফিরে রিশা। ফোন উঁচু করে দেখায় কল এসেছে। প্রিয়ন্তী চুপসে যায়। এক কোণে গিয়ে দাঁড়ায় কাচুমাচু হয়ে। সে জানে রিশাকে বলে কোনো লাভ হবে না। সে যা বলেছে তাকে এখন তাই শুনতে হবে। মিনিট 10 কেটে গিয়েছে রিশার চলে যাওয়ার। 10 মিনিট পার হওয়ার পরও রিশা না আসায় ভয়রা দানা বাঁধে প্রিয়ন্তীর মনে। যেই চোখে এতক্ষণ মুগ্ধতা ভরেছিল সেই চোখ ভর করে ভীতি। আশেপাশে চোখ বোলায় সন্দিহান দৃষ্টিতে। এখানে কাউকে চেনে না সে। কোথায় আছে সেটাও বলতে পারছে না। সৌহার্দ্যবাই বলেছে 3rd ফ্লোরে যেতে, কিন্তু কোন ভবনের 3rd ফ্লোরে সেটা বলেনি। তার ভাবনার মাঝে দুটো কুকুর এসে দাঁড়ায় তার সামনে। জিহ্বা বের করে হাঁপাচ্ছে শুধু। কি ভয়ঙ্কর দেখতে! প্রিয়ন্তী ভয় পায়। তার মায়ের মতো তারও কুকুর দেখলে ভীতি কাজ করে। নিজেকে ধাতস্থ করে এক কদম পিছু হাঁটে এসে। কুকুরগুলো তার সাথে এক কদম এগিয়ে আসে। প্রিয়ন্তী অস্থির হয়ে পড়ে। কুকুরগুলো যদি তাকে কামড়ে দেয়, কেউ কি সাহায্য করবে তাকে, নাকি এখান থেকে দৌড়ে পালাবে সে? ভাবনার মাঝে পিছু ফিরতেই ধাক্কা লাগে বলিষ্ঠ দেহের কালো রঙা শার্ট পরিহিত ব্যক্তির সাথে। সে তার বুক বরাবর হয়, যার ফলে ধাক্কা লাগায় নাকে ব্যথা পায় প্রচুর। সহসায় নিকাব তুলে নাক ঘষতে থাকে প্রিয়ন্তী। কিছু একটা মনে পড়তে তড়িঘড়ি চোখ তুলে উপরের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হয় সায়নের সাথে। সে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল তারই দিকে। কি ম্যাডাম, প্রেম করছি ভাবতে বলেছিলাম বলে ডিরেক্ট বুকে এসে পড়বেন? আমার লজ্জা টজ্জা করে না বুঝি? বলেই সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে পুনরায় বলে। নারী স্পর্শবিহীন 25 বছর বয়সী শুদ্ধ পুরুষটাকে অপবিত্র করলেন। এখন সেই অপবিত্র পুরুষটা যে বারবার ছুঁয়ে দিবে আপনাকে, নিজের সাথে আপনাকে অপবিত্র করবে, তখন নিজেকে সামলাতে পারবেন তো ম্যাডাম? বলেই চোখ টিপে সোজা হয়ে দাঁড়ায় সায়ান। সায়ানের কথায় প্রিয়ন্তী নিজেকে গুটিয়ে নেয়, মনে মনে বিড়বিড়ায়। ঠোঁট কাটা লোক। সায়ান মিটিমিটি হাসে। মেয়েটিকে দেখলেই তার হাসি পায়। প্রিয়ন্তীর আপাতমস্তক চোখ বোলায় একবার। জীবন্ত পুতুলের মতো লাগছে তাকে। এরপর মাথা চুলকে নিজেও মনে মনে বিড়বিড়ায়। বাচ্চা বলার বয়সে বউ পালতে হবে এখন? ভাইয়া, আপনি কি মিহিয়াপুর বড়ের সাথে এসেছেন? আমি হারিয়ে গিয়েছি, আমাকে নিয়ে যাবে দাদার কাছে? আমতামতা করে বলে প্রিয়ন্তী। সে সায়ানকে ঠিকমতো চেনে না। তাদের দুবার আলাপে সায়ান শুধু একাই বকবক করে গিয়েছিল। জি, আমি ভাইয়ের সাথে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন ম্যাডাম? কারোর সাথে পালিয়ে ঠালিয়ে যাওয়ার মতলব নয় তো? বলে ভ্রু উঁচু করে দোলাতে থাকে। প্রিয়ন্তী মুখ কুঁচকে ফেলে। কি সব বলছে তাকে? সে কি এমন মেয়ে নাকি? আসলে ভাইয়া, ঋষু আপু আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছেন। মাথা নিচু করে জবাব দেয় প্রিয়ন্তী। তাহলে পালাচ্ছিলেন কোথায় ম্যাডাম? বলে পুনরায় মাথা ঝুঁকিয়ে এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে। সহসায় প্রিয়ন্তীর খেয়ালে আসে কুকুরগুলোর কথা। তড়িঘড়ি মাথা উঠিয়ে ঘাড় কাত করতে পেছনে দেখতে পায় কুকুরগুলোকে। তাদের আক্রমণাত্মক দৃষ্টিতে ছলকে ওঠে প্রিয়ন্তীর হৃদয়। আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে লুকায় সায়নের পেছনে। প্রিয়ন্তীর কাজে সায়ন অড্ড হাসিতে ফেটে পড়ে। ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে কুকুরদের সামনে। তাদের আদর করতে করতে বলে, এতদিন বিড়াল পালতাম আদর করার জন্য, এবার থেকে কুকুর পালবো আদর করার জন্য। বউয়ের আদর। বড় শপিং মলের 3 তলা জুড়ে শুধু ব্রাইডাল কালেকশন, শাড়ি, লেহেঙ্গা, গহনা আর সব ধরনের পাকিস্তানি কালেকশন এখানেই রয়েছে। নতুন বউয়ের শাড়ি, লেহেঙ্গা কেনা শেষে বাড়ির সকল সদস্য এখন নিজেদের জন্য কেনাকাটা করছে। প্রিয়ন্তী সোফার এক কোণে বসে আছে কাচুমাচু হয়ে। সায়ান ঠিক তার সামনের সোফায় বসে ফোন টিপছে নাকি তাকে দেখছে বুঝতে পারছে না সে। এখানে আসার পর এখনও তাদের কেউ খেয়াল করেনি। সকলে কেনাকাটায় মগ্ন। তখনই ফোনে কথা বলতে বলতে দোকানে প্রবেশ করে সৌহার্দ্য। দিক সেদিক না তাকিয়ে সোজা গিয়ে বসে প্রিয়ন্তীর সামনে রাখা কাঠের টি টেবিলের ওপর, যার দরুন তার অবয়বে প্রিয়ন্তীর মুখসহ পুরো শরীর ঢাকা পড়েছে। কান থেকে ফোন নামিয়ে হাতে রাখা প্যাকেটটি প্রিয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে প্রিয়? বমি পাচ্ছে এখনো?
বমি করবি? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। এতক্ষণ তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু এখন তার দ্বিগুণ অস্বস্তি হচ্ছে। সৌহার্দ্য তার সামনে বসায়, দুজনের মাঝে দূরত্ব খুবই কম। সে এদিক সেদিক তাকায়, সামনে দুটো খালি চেয়ার নজরে আসে। সে কি উঠে চলে যাবে সেখানে? তার ভাবনার মাঝে সোফার দু হাতলে হাত রেখে সামনে ঝুঁকে পড়ে সৌহার্দ্য। প্রিয়ন্তী ভরকায়, মাথাটা পিছিয়ে নেয় কিছুটা। নেকাব উঠিয়ে রেখেছিস কেন? দেখছিস কতগুলো চোখ তোকে গিলে খাচ্ছে। প্রিয়ন্তী আশেপাশে তাকায়, দেখতে পায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5-6 জন ছেলে তাকে খুঁটে খুঁটে দেখছে। প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সহসা টান দিয়ে প্রিয়ন্তীর নেকাবটা নামিয়ে দেয় সৌহার্দ্য। রাগ দমন করে শীতল কণ্ঠে বলে, ফোন কলের জন্য আসতে দেরি হয়েছে, আবার তোর জন্য আচার আনতে গিয়েছিলাম। তুই এতক্ষণ এভাবে বসেছিলি বাবুনি? প্রিয়ন্তী চমকায়, কি বলল তাকে বাবুনি? বিস্ময়ে চোখ তুলতেই সৌহার্দ্য উঠে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে গুজে বলে, মিহা বাবার তোর জন্য এনেছে এগুলো, ওকে গিয়ে দিয়ে আয়। আর ওখানে একটা সিক্রেট রুম আছে, ওখানে গিয়ে বসে থাকবে। সবাই 3 পিস সেক্টরে গেলে তোকে ডেকে নেব। এর আগে বাইরে আসবি তো চড় খাবি। প্রিয়ন্তী যেতেই প্রিয়ন্তীর বসা সোফায় পা তুলে বসে সৌহার্দ্য। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটি সিগারেট মুখে পুড়ে নেয়। সেটিকে না জ্বালিয়ে ঠোঁট দিয়ে এদিকে ওদিকে নাড়াতে থাকে। আঙুলের ফাঁকে নিয়ে ঠোঁট গোল করে অদৃশ্য ধোঁয়া ছাড়তে থাকে। মুখে কাঠিন্য ভাব ফুটে উঠতেই চোখ জোড়া বন্ধ করে নেয় তড়াক করে। মিস্টার শাহান ফারাজি, রাইট? আপনি যার দিকে নজর দিচ্ছেন জানেন সে কে? এই সিগারেটটার মতো নেশার দ্রব্য, যাকে আমি প্রতিদিন যত্ন করি, আগলে রাখি, ছুঁয়ে দেখি, কিন্তু জ্বালিয়ে দিই না। কেন জানেন? বিকজ শি ইজ মাই প্রপার্টি, মাই অ্যালকোহল অ্যান্ড মাই বাবুনি পাখি। বলে রক্তিম চোখ জোড়া মেলে তাকায় সৌহার্দ্য। দেন আই উইল মেক হার মাইন। শীতল কণ্ঠে জবাব দেয় সায়ান, কিন্তু তার চোখে যেন আগুনের ফুলকি। সেই ফুলকি কিসের ইঙ্গিত দিচ্ছে? কোনো কিছু পাওয়ার নাকি ছিনিয়ে নেয়ার? বুঝতে পারল না সৌহার্দ্য। অন্ধকারাচ্ছন্ন রুমে ফুল স্পিডে এসি চালিয়ে রকিং চেয়ারে বসে আছে সায়ান। মাথার ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে তার। মাঘ মাসের মৃদু শীত এবং এসির ঠান্ডা বাতাস কিছুতেই যেন তার মাথাটা ঠান্ডা করতে পারছে না। রকিং চেয়ারটা ঝুমঝুম শব্দ তুলে দুলছে। পুরো রুম জুড়ে সেই শব্দ মুহূর্তেই ছড়িয়ে পড়ছে। সায়ান থামে, সাথে শব্দটাও। পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে, যেখানে চেয়ারের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখা আছে একটি কুলবালিশ। সায়ান হাসে, পায়ের উপর হাত তুলে পুনরায় দুলতে থাকে। হাত উঁচিয়ে হাতে থাকা অ্যান্টিকের দুলটি দেখে আবিষ্কৃত নয়নে, যার শব্দে রুমটি পুনরায় ঝুমঝুম শব্দে মুখরিত হয়ে উঠেছে। মিস্টার সৌহার্দ্য মুনাফ চৌধুরী, রাইট? জানেন আমার হাতে রাখা দুলটা কার? প্রিয়র। ও সরি, প্রিয় নয়, পুতুলি। একদম পুতুলের মতো দেখতে না? সায়ান থামে, কুলবালিশটার দিকে ঝুঁকে বলে, এগেইন সরি, আপনার তো প্রাণই নেই, উত্তর দেবেন কি করে? আচ্ছা আমি বলছি শুনুন, যেদিন প্রথমবার আপনাদের বাড়িতে গিয়েছিলাম সেদিনই পুতুলিকে প্রথম দেখেছি। মুখটা উপরের দিকে তুলে কি যেন ভাবছিল। ভেবেছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টের লোক হবে হয়তো, সেই হিসেবে এগিয়ে গিয়ে কিছু কথা শুনিয়ে দেয়। কিন্তু যখনই মুখটা আমার দিকে ফেরালো, কালো রঙের ওড়নায় অর্ধঢাকা মুখশ্রীটা দেখে থমকে যায়। মনে হচ্ছিল হার্টবিট মিস হচ্ছে। জানেন, তখনই সকলের কাছে শুদ্ধ পুরুষ নামক খ্যাত ব্যক্তিটির অশুদ্ধ হতে ইচ্ছা করলো। কলঙ্ক মাখতে চাইল পুরো শরীর ও মন জুড়ে। সায়ান ক্ষীণ শব্দে হাসে, সোজা হয়ে বসে দুলটার দিকে তাকায়। দুলটায় একটা গভীর চুমুকে সেটায় দৃষ্টি নিবদ্ধ করে পুনরায় বলতে শুরু করে, এটাকে আমি সবসময় আমার বুক পকেটে রাখি। কেন জানেন? এর মালিকে যে বুকে রাখা স্বপ্ন বুনে, এটাকে সবসময় হাতে রাখে। কেন জানেন? এর মালিকের হাতে হাত রাখার ইচ্ছে পুষি প্রতিনিয়ত। কিন্তু আপনি কেন ঝামেলা পাকাচ্ছেন বলুন তো? কেন আমার মতো শান্ত মানুষটাকে রাগিয়ে দিচ্ছেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সায়ান উঠে দাঁড়ায়, ক্রমশই তার চোয়াল শক্ত হয়ে আসে। দুলটাকে পকেটে পরে ধীর পায়ে হেঁটে গিয়ে বালিশটাকে তুলে সর্বশক্তি দিয়ে সেটাকে ব্যালকনি দিয়ে বাহিরে ছুঁড়ে মারে। পকেট হাতড়ে লাইটার বের করে টিকটিক শব্দ করে সেটাকে জ্বালিয়ে আর নেভায়। কিছু একটা মনে আসতেই আগুন ছুঁড়ে মারে বালিশটির উপরে। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তেই বালিশটিকে পুড়িয়ে ফেলে। সায়ান ক্রু হাসে, আগুনের ফুলকিতে চোখ রেখে বলে, মিস্টার সৌহার্দ্য মুনাফ চৌধুরী, আমার পুতুলের দিকে হাত বাড়ালে এইভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, এইভাবে মিশে যাবেন মাটিতে। মাইন্ড ইট। সকাল 7:55। প্রিয়ন্তীর রান্নাঘর থেকে উকি দিয়ে বারবার দেয়াল ঘড়িটি দেখছে। নাস্তা বানানো প্রায় শেষ তার। সকলকে নাস্তা খাইয়ে দিতে পারলে আপাতত ছুটি। 9টার দিকে একবার বেরোতে হবে তাকে। টেস্ট পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন হলো। টেস্ট পেপার কিনতে হবে। প্রান্ত ভাই হয়তো ভুলে গিয়েছে, নয়তো সেই কিনে নিয়ে আসতো।
আজ পর্যন্ত তার সকল বই খাতা গাইড সবই তো প্রান্ত ভাই এনে দিয়েছে, কখনো তাকে মুখ ফুটে বলা ও লাগেনি। সে কিভাবে যেন জেনে যেত তার কখন কি লাগবে। প্রিয়ন্তীর ভাবনার মাঝে একে একে নেমে আসে বাড়ির সকল সদস্য। প্রিয়ন্তী ব্যস্ত হয়ে পড়ে, নাস্তার প্লেট হাতে ছুটে টেবিলের দিকে। সবার শেষে নেমে আসে রিশা। প্রিয়ন্তীকে দেখেই মুখ কুঁচকায়। তার প্ল্যান এবারও ফেল হয়েছে। মেয়েটাকে কিছুতেই বাড়ি থেকে বের করতে পারছে না। রাগে গজগজ করতে করতে গিয়ে বসে প্রান্তের মুখোমুখি। সেখান থেকেই উকি দেয় দোতলায়। আজও সৌহার্দ্য ভাই তাদের সাথে খেতে আসেনি। তাদের সাথে খেতে বসলে কি এমন হয়? প্রিয়ন্তী সকলকে খাবার বেড়ে দিয়েছিল। তার মাঝেই দোতলা থেকে ডাক আসে সৌহার্দ্যের। সেই ডাকে উপস্থিত সকলে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। প্রিয়, আমার রুমে এক কাপ কফি দিয়ে যা। বলেই রুমের দিকে পা বাড়ায় সৌহার্দ্য। তোমার ছেলেটাকে এমন অসামাজিক কিভাবে বানালে শানু? কারোর সাথে তেমন কথা বলে না, বাড়ি কারোর সাথে খেতেও পর্যন্ত বসে না। প্রিয় কি এই বাড়ির কাজের লোক? তোমাদের রেঁধে বেড়ে খাওয়াবে, আবার তোমার ছেলের ফাইফারমাসও খাটবে। নওশেদ চৌধুরীর কথায় মুখ বাঁকান শাহানা চৌধুরী। প্রিয়ন্তীর দিকে তাকান আগুন চোখে। এই মেয়েটি আসার পর থেকেই তার ছেলের এই অবস্থা। তবুও মুখে মেকি হাসি নিয়ে বলেন, ও কি আমার একার ছেলে? তোমার ছেলে নয়? তার এই মেয়ে কি এমন কাজ করে বাড়িতে? সব কাজ তো বাড়ির কাজের লোকেরাই করে, ও তো শুধু একটু একটু সাহায্য করে। ও কাজ না করলে তুমি যে ওকে খেতে দাও না, সে খবর আমার কানে এসেছে। শাহানা চৌধুরী ভরকায়। নওশেদ চৌধুরীর শান্ত কথাটায় শীতের মধ্যেও ঘামতে শুরু করেন তিনি। সন্ধিহান চোখে আশেপাশে তাকাতেই চোখাচোখি হয় উপস্থিত সকলের সাথে। সকলের দৃষ্টি তারই ওপর নিবদ্ধ, শুধুমাত্র রেশা ছাড়া। নিজেকে ততস্থ করে নরম দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর দিকে, কোমল সুরে বলে, প্রিয়ন্তিমা, যা তো, তোর সৌহার্দ্য ভাই না ডাকছে, ওকে গিয়ে কফিটা দিয়ে আয় মা, এসে নাস্তাটা করে নিস। শাহানা চৌধুরীর কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে চলে যায়। প্রিয়ন্তী যেতেই সকলের অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলে শাহানা চৌধুরী। এখন সকলকে বল বুঝিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে খুব সহজে ভেবেই ঠোঁটের কোণে এক অদৃশ্য হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তী কফি হাতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্যের রুমের সামনে। এক হাতে কফি ধরে অন্য হাতে আলতো করে মাথায় দেয়া ওনাটা টেনে নেয়। ভেতরে যাবে কি যাবে না বুঝতে পারছে না। এই একজন মানুষের সামনে আসলে তার হাত পা শীত করে। আগে এমনটা হতো না তার। একটা ঘটনার পর থেকে সে সৌহার্দ্য ভাইকে প্রচুর ভয় পায়। তাকে দেখলেই কাঁপুনি ওঠে সর্বাঙ্গে। তুই কি ভেতরে আসবি নাকি কোলে করে নিয়ে আসবো? সৌহার্দ্যের কথায় ভাবনায় ছেদ পড়ে প্রিয়ন্তীর। চোখ তুলে তাকাতেই দেখতে পায় দরজা বন্ধ। প্রিয়ন্তীর চমকায়। সৌহার্দ্য ভাই বন্ধ দরজায় তার উপস্থিতি টের পেল কিভাবে? সে তো কোনো কথাই বলেনি, এমনকি কোনো শব্দও করেনি। দরজার ওপাশ থেকে কি এপাশে সব দেখা যায়? প্রিয়ন্তীর ভাবনার মাঝে প্রিয় বলে ডাক আসতেই তড়িঘড়ি করে রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। পুরো রুম জুড়ে ছড়িয়ে থাকা ফুলের সুবাস তার নাকে বাড়ি খায়। সে চোখ বুলিয়ে দেখতে থাকে চারিপাশ। কি সুন্দর রুমটা, একদম পরিপাটি। রুমের প্রতিটি ফুলদানি হরেক রকমের শীতকালীন ফুলে সজ্জিত। এই ঘরটাকে সে তেমন একটা আসে না। বাড়ির সকল রুম সে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারলেও এই রুমটা করতে পারে না। এই রুমে সকলের প্রবেশ নিষেধ। পুনরায় চোখ তুলে আশেপাশে দেখতে গেলে চোখ যায় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলোর ওপর। নবম দশম শ্রেণীর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত বই। প্রিয়ন্তী ভ্রু কুঁচকায়। সৌহার্দ্য ভাই তো মানবিক শাখার ছাত্র, তাহলে তার রুমে বিজ্ঞান শাখার বই কি করছে? কি পছন্দ হয়েছে? থাকতে পারবি এখানে? বলেই প্রিয়ন্তীর হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক বসায় সৌহার্দ্য। প্রিয়ন্তী মাথায় নুইয়ে ফেলে। ধরা পড়ায় কিছুটা লজ্জা পায়। সৌহার্দ্য ভাই তাকে হ্যাংলা ভাবছে। কোনোভাবে কি ধরে নিয়েছে রুমটা তার পছন্দ হয়েছে এবং সে এখানে থাকতে চায়। প্রিয়ন্তী মাথা তুলে আর চোখে তাকাতেই চোখাচোখি হয় সৌহার্দ্যের সাথে। সে তার দিকে চোখ রেখে একের পর এক চুমুক বসাচ্ছে কফির কাপে। প্রিয়ন্তী আড়ষ্ট হয়। মনে হচ্ছে চুমুকগুলো যেন কাপে নয়, তার গায়েই বসে। 9টা বাজতেই গায়ে বোরকা জড়িয়ে বের হয় প্রিয়ন্তী। উদ্দেশ্য বইয়ের দোকান। হাত মেলে দেখে হাতের মধ্যে 100 টাকার নোট 5টা আর কিছু খুচরো টাকা রয়েছে। এগুলো তার মামারা দিয়েছিল টিফিন খাবার জন্য, কিন্তু সে এগুলো খরচ না করে জমিয়ে রেখেছিল। ভাগ্যিস এগুলো ছিল, নয়তো গাইড কিন্তু কিভাবে। কিন্তু এই টাকায় সবগুলো গাইড পাবে কি না জানে না। যদি সবগুলো না পায় তাহলে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই কিনবে বলে মনে স্থির করে হাঁটা ধরে প্রিয়ন্তী। রিস্কা নিয়ে অযথা টাকা নষ্ট করতে চাইছে না আপাতত।
কি ম্যাডাম, রিক্সাটা কি আজ হরতাল লেগেছে নাকি? তিনটা পত্রিকা পড়ে বের হয়েছে, কই এমন কিছু তো দেখলাম না। সায়নের ডাকে প্রিয়তি থামে। ঘাড় কাত করতেই গাড়ির ভেতর বসে থাকা সায়নকে দেখতে পায়। লোকটি কি তার সাথে মশকরা করছে? আর এই লোক এখানে এলো থেকে তাকে ফলো করছে না তো? প্রিয়তি সন্ধিহান চোখে তাকায় সায়নের দিকে। আমার গাড়িতে কিন্তু কোনো হরতাল নেই ম্যাডাম, চাইলে উঠতে পারেন, বলে গাড়ির দরজাটা খুলে দেয়। সরি ভাইয়া, আমি গাড়িতে উঠতে পারি না, বমি আসে। মিনমিনিয়ে কথাটা বলে প্রিয়তি। সে সায়নের গাড়িতে উঠতে চাইছে না। পুরুষ মানুষের সাথে কথা বলতে অস্বস্তি হয় তার। সেখানে গাড়িতে বসে যাওয়া তার কাছে মৃত্যুর সমতুল্য। দম বন্ধ হয়ে নিশ্চিত মারা যাবে সে। পুতুলি একদম নড়বে না। দেখো দেখো, তোমার পেছনে কতগুলো কুকুর, নড়লে কামড়ে দিবে। প্রিয়তি স্থির হয়। মনে হচ্ছে শীত দ্বারা দিয়ে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ক্রমশই। তার পেছনে কুকুর। ঘাড় কাত করতে পেছনে 5-6টা কুকুর দেখতে পায় সে, যারা একটি রুটি নিয়ে মারামারি করছে। মারামারির এক পর্যায়ে কুকুরগুলো তার কাছাকাছি আসতেই ফট করে গাড়িতে উঠে বসে পড়ে প্রিয়ন্তী। সায়ন অন্যদিকে ঘাড় ঘুরিয়ে হেসে ফেলে। কুকুরগুলোকে ধরে চুমু খেতে ইচ্ছে করছে তার। হাত উঁচিয়ে কয়েকটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে তাদের দিকে। নিজেকে সামলে প্রিয়ন্তীর দিকে ফিরতেই দেখে সে চোখ বন্ধ করে কাচুমাচু হয়ে বসে আছে। সায়ান পুনরায় হাসে, মনে মনে বিড়বিড়ায় বাচ্চা বউ। প্রিয়ন্তী বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক হয়েছে। বাড়ি ফিরে গাইডগুলোই হাত বোলায় সে। সবগুলো গাইড কিনতে পারেনি, কিন্তু যেগুলো কিনেছে সেগুলো দিয়েই হয়ে যাবে তার। সেগুলোকে রেখে পা বাড়ায় রান্নাঘরের উদ্দেশ্যে। দুপুরের রান্না কতটুকু শেষ হলো কে জানে। কয়েক সিঁড়ি নামতেই হাতে টান পড়ে তার। মুখ ঘুরিয়ে তাকানোর আগে সশব্দে গালে এসে পড়ে জ্বর। বন্ধ রুমটায় প্রায় 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে প্রিয়তি। চোখজোড়া মেঝেতে স্থির। তার সামনেই পায়ের ওপর পা তুলে বসে আছে সৌহার্দ্য। একটার পর একটা সিগারেট খাচ্ছে আর তার শেষ অংশটুকু ফেলছে ফ্লোরে। প্রিয়ন্তীর চোখজোড়া ফ্লোরে স্থির থাকায় সে খুব সহজেই সেই অংশটা গুনতে পারছে। সর্বশেষ ফেলা অংশটুকু নিয়ে সেই সংখ্যা দাঁড়ালো 10-এ। তার মানে সে প্রতি মিনিটে একটা করে সিগারেট খাচ্ছে। প্রিয়তি উসখুস করতে থাকে। সিগারেটের গন্ধে তার দম বন্ধ হয়ে আসে, কিন্তু জানালা খোলা থাকায় সে এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছে, নয়তো কখনই দম বন্ধ হয়ে মারা যেত। তোকে একা বাইরে যেতে নিষেধ করেছিলাম না? কার থেকে পারমিশনে একা বের হয়েছিস? অ্যান্সার মি ড্যাম ইট। সৌহার্দ্যের ধমকে কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয়ে ভয়ে চোখ তুলে তাকায় সৌহার্দ্যর দিকে, কিন্তু সেই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তার চোখজোড়া অসম্ভব লাল হয়ে আছে, যেন এখনই সেই চোখ দিয়ে রক্ত ঝরবে। তুই লাস্ট কবে একা বাইরে গিয়েছিস মনে আছে? সেদিন কি হয়েছিল সেটাও মনে আছে নিশ্চয়ই। সৌহার্দ্যের শান্ত কণ্ঠে বলা কথাটায় চমকে ওঠে প্রিয়ন্তী। ভয়ে আড়ষ্ট হয়ে মিয়ে যায় কিছুটা। সেই দিনের কথা সে কখনোই ভুলতে পারবে না। এখনও প্রতি রাতে স্বপ্নে সে দৃশ্যগুলোই ভেসে ওঠে তার। সে হারিয়ে যায় অতীতে। সে দিনটি ছিল শনিবার। সরকারি স্কুল হওয়ায় তার স্কুল ছুটি হতো বিকেল 4টায়। তখন সে সবেমাত্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সেদিন কাইফা স্কুলে না আসায় সে একা একাই বের হয় স্কুল থেকে। প্রতিদিনের ন্যায় স্কুলের সামনে বড় মাঠটা পেরিয়ে এসে দাঁড়ায় গলির মোড়ে। সে আর কাইফা প্রতিদিন এই পর্যন্ত একসাথেই আসত। তাকে রিস্কায় উঠিয়ে দিয়ে কাইফা চলে যেত নিজ গন্তব্যে। সেদিন কাইফা না থাকায় সে একাই অপেক্ষা করছিল রিস্কার জন্য। সেই মুহূর্তেই আকাশ কাঁপিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে আসে। প্রিয়ন্তীর ছুটে গিয়ে দাঁড়ায় একটা ছাউনির নিচে। ততক্ষণে প্রায় কাক ভেজা হয়ে গিয়েছিল। নিজেকে কোনোরকম বৃষ্টির ঝাপটা থেকে বাঁচিয়ে রেখে আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করছিল রিস্কার জন্য, কিন্তু নির্জন গলি হওয়ায় রিস্কা পাওয়াটা যেন অসম্ভব হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আশার আলো হয়ে আসে একজন রিস্কাওয়ালা। বয়স কত হবে, 40 কি 45? মামুনি, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? কেউ নিতে আসেনি তোমাকে? দেখে তো মনে হচ্ছে স্কুলে পড়ো। প্রিয়ন্তীর চোখ চকচক করে ওঠে। এতক্ষণ একা একা ভয় লাগছিল তার, ভেজা কাপড়ে ঠান্ডাও লাগছিল। আঙ্কেল, আমাকে একটু বাড়ি দিয়ে আসবেন? আমি এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু রিক্সা পাচ্ছি না। লোকটি দাঁত বের করে হাসে। পান খাওয়ার দরুন দাঁতগুলো লাল লাল হয়ে আছে। কালো মুখশ্রীতে লাল লাল দাঁত দেখে প্রিয়ন্তী পুনরায় ভয় পেয়ে ওঠে। প্রিয়ন্তীর ভীত মুখখানা দেখে লোকটি রিক্সা থেকে নেমে আসে। তাকে আশ্বস্ত করে কোলে তুলে রিক্সায় নিয়ে বসায়। প্রিয়ন্তী গুটিয়ে যায় সেই স্পর্শে, কিন্তু বাড়ি পৌঁছাতে পারবে সেই কথা চিন্তা করেই স্থির হয়ে বসতেই রিক্সা চলতে শুরু করে। আঙ্কেল, এখানে থামিয়েছেন কেন? আমার বাড়ি তো এই রাস্তায় নয়, আর এই রাস্তাটাও আমি চিনি না। প্রিয়ন্তী অস্থির হয়ে পড়ে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, কিন্তু সে এখনো বাড়ি পৌঁছাতে পারেনি। মামুনি, একটু অপেক্ষা করো, বৃষ্টিটা থামুক, এরপর যাব।
আর তোমার আরও একটা আঙ্কেল আসবে, সেও আমাদের সাথে যাবে। বলেই লোকটি এসে প্রিয়ন্তীর গা ঘেঁষে বসে পড়ে। প্রিয়ন্তী অপর পাশে সরে যেতেই সেখানে আরও একটি লোক উঠে বসে। হঠাৎ আরও একজন লোকের উপস্থিতিতে প্রিয়ন্তী ভরকায়। আশেপাশে তাকিয়ে দেখে পুরো রাস্তা জনমানব শূন্য। সে ভয় পেয়ে ওঠে। লোক দুটো কেমন তার গা ঘেঁষে বসেছে, বারবার তার শরীরে হাত দিতে চাইছে। আঙ্কেল, এবার চলুন, আমার ভয় করছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। যাবো তো মামুনি, আগে তোমাকে একটু আদর করে নেই। দেখো তো কেমন ভিজে গেছো, ঠান্ডা লাগছে নিশ্চয়ই। বলে লোক দুটো হাসতে থাকে, হাত দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ছুঁয়ে দিতে থাকে। প্রিয়তি কাঁপছে, নিজেকে বারবার ছাড়িয়ে নিতে চাইছে তাদের হিংস্র থাবা থেকে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে লাফিয়ে পড়ে পিছঢালা রাস্তায়, যার দরুন হাত ও পায়ের কিছু অংশ ছিলে রক্ত গড়িয়ে পড়ে। ব্যথামিত শব্দ করে উঠে দাঁড়ায়। পিছু ফিরতেই দেখতে পায় লোকগুলো অশ্লীল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, একে অপরকে বলছে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ে তারা। তাদের কথা কানে আসতেই প্রিয়ন্তী দৌড় লাগায়। সেটা দেখে লোক দুটো পুনরায় উচ্চ শব্দে হেসে ওঠে। প্রিয়ন্তী প্রাণপণে দৌড়াচ্ছে, কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় এসে পৌঁছাচ্ছে। প্রায় 5 বার একই জায়গায় আসার পর সে থামে, ক্লান্তিতে মাটিতে বসে পড়ে। সন্ধ্যা হলেও চারপাশে মধ্যরাতের মতো অন্ধকার হয়ে আছে। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় তেমন কিছুই দেখা যাচ্ছে না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখনও। বলে লোক দুটো এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে। একজন প্রিয়ন্তীর দুহাত পেছনে টেনে ধরে, আর অন্যজন অধৈর্যের ন্যায় ইউনিফর্মের বোতাম খুলতে থাকে। শব্দ হতেই প্রিয়ন্তীর হাত টেনে রাখা লোকটি হকচকিয়ে তাকায়। চোখ তুলে তাকাতেই সামনে দেখতে পায় সৌহার্দ্যকে, যার হাতে ধরা লাঠির আঘাতে মাথা ফাটিয়ে নিচে পড়ে আছে আকাশ, আর রক্তে ভেসে যাচ্ছে পুরো রাস্তা। লোকটি আবার আকাশের দিকে তাকিয়ে পুনরায় মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে, যার চোখ দিয়ে আগুন ঝরছে। বৃষ্টির দরুন শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। চুলগুলো এলোমেলো দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ দিগ্ভ্রান্তের মতো ছুটছিল। এই জানোয়ারের বাচ্চা, তোরা জানিস তোরা কারকে হাত দিয়েছিস? জানিস কার দিকে চোখ তুলে তাকিয়েছিস? কুত্তার বাচ্চা, ও আমার বাবুনি পাখি। দেখেছিস চোখে? বাচ্চা একটা, দেখ তাকিয়ে দেখ একবার, জানোয়ার। সৌহার্দ্যের হুঙ্কারে লোকটি কেঁপে ওঠে, প্রিয়ন্তীকে ছেড়ে উঠে দাঁড়ায়। ভীত চোখে তাকায় আশেপাশে, পালানোর পথ খুঁজতে হয়তো। সৌহার্দ্য পকেট থেকে একটা ছুরি বের করে, হাত দিয়ে সেটাকে শক্ত করে চেপে ধরে। প্রিয়ন্তী তখনও মাটিতে বসে আছে, ভয়ে কাঁপছে অনবরত। আশেপাশে কি হচ্ছে কোনো কিছুতেই হুঁশ নেই তার। সৌহার্দ্য এক পলক তাকায় সেই ভীত মুখখানায়, ধীর পায়ে এগিয়ে এসে খপ করে কলার চেপে ধরে লোকটির। আব্বা কি করতেছো? আব্বা ছাড়াই দাও, আমরা কিছু করি নাই, বিশ্বাস করো আব্বা, ভুল হয়েছে, মাফ করে দাও। লোকটির আকুতি যেন সৌহার্দ্যের কান পর্যন্ত পৌঁছয়নি। সে আগের মতোই ধীর স্থির পায়ে লোকটিকে নিয়ে প্রিয়ন্তীর সামনে গিয়ে বসে। বাবুনি পাখি, তাকা আমার দিকে, কোনো ভয় নেই, দেখ তাকা আমার দিকে, দেখ তোর সৌহার্দ্য ভাই এসেছে, তাকিবি না? একবার তাকা। সৌহার্দ্যের ডাকে প্রিয়ন্তী আরও গুটিয়ে যায়, চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুর ফোঁটা। সৌহার্দ্য চোখ বন্ধ করে নেয়, গভীর শ্বাস টেনে তাকায় লোকটির দিকে। এই জানোয়ার, দেখ আমার বাবুনি আমার দিকে তাকাচ্ছে না, ভয় পাচ্ছে, দেখ আমার সাথে কথা বলছে না, দেখছিস? দেখ আমার কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছিস? সৌহার্দ্যের উন্মাদের মতো বলা কথাগুলোই লোকটির মনে ভীতি ছড়িয়ে পড়ে। অজানা ভয়েরা দানা বাঁধে চোখ জুড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতে থাকা ছুরি দিয়ে তার চোখগুলো গেলে দেয় সৌহার্দ্য। তার গগন বিদারী চিৎকারে মাথা তুলে তাকায় প্রিয়ন্তী। লোকটির চোখ থেকে গড়িয়ে পড়া রক্ত আর সৌহার্দ্যের হাতে থাকা রক্তাক্ত ছুরি দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর আর কিছু মনে নেই তার। কিভাবে বাসায় আসলো সেটাও জানে না। টানা 7 দিন জ্বরে ভোগার পর সুস্থ হয় সে, কিন্তু সৌহার্দ্যের সেই হিংস্রতা আজও ভোলেনি প্রিয়ন্তী। সেই ঘটনার পর থেকে সে আর সৌহার্দ্যর সাথে সহজ হতে পারেনি, বরং দিনকে দিন তার ভয়রা আরও বেড়ে গিয়েছে। কি হলো, কথা বলছিস না কেন? মনে নেই তোর? সৌহার্দ্যের ডাকে সম্বিত ফিরে পায় প্রিয়ন্তী। চোখ তুলে তাকাতেই দেখতে পায় সে একদম তার কাছাকাছি দাঁড়িয়ে। প্রিয়ন্তী হক চকিয়ে যায়, চোখ নামিয়ে পিছিয়ে যেতে থাকলে সৌহার্দ্য তার দিকে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে প্রিয়ন্তীর পিঠ গিয়ে থাকে দেয়ালে। সৌহার্দ্যের কার্যকলাপ বোধগম্য হচ্ছে না তার। মনে মনে ভাবতে থাকে কথা অমান্য করার জন্য কি শাস্তি দেবে তাকে। আজও কি তার পকেটে ছড়ি আছে? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্যের দুহাত গিয়ে ঠেকে প্রিয়ন্তীর দুপাশের দেয়ালে। ভয় চোখ মুখ খিচে ফেলে প্রিয়ন্তী, হাত দুটোকে চেপে ধরে বুকে। বাচ্চা বলে ছেড়ে দিচ্ছে,
নাহলে তুই আমার দু হাতে বন্দি না হয়ে অন্য কোথাও বন্দি হতিস। বলেই ঘোর লাগা দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর খিজে রাখা ঠোঁস ঝোড়ায়। ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে আছে মিহি, সারা, রিশা ও মিহা। সকলে ব্যস্ত মেহেদির ডিজাইন সিলেক্ট করায়। বিয়ের আর বেশি দিন নেই, এর মধ্যে আবার নাচও প্র্যাকটিস করতে হবে। কে কোন ডিজাইনের মেহেদি পরবে, কে কোন গানে নাচ করবে, তা নিয়ে মুখরিত হয়ে আছে পুরো বাড়ি। ড্রয়িং রুম থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসে হাসির আওয়াজ। রান্নাঘর থেকে বারবার উকি দিয়ে এসবই দেখছে বাড়ির 3 কর্তি। যদিও তারা তেমন একটা রান্না করে না, বাড়ির কাজের লোকই সব করে। তাদের সাথে প্রিয়ন্তীও থাকে সব কাজে, কিন্তু আজ বাড়িতে মেহমান আসবে বিধায় রান্নার দায়িত্বটা নিজেদের কাঁধেই তুলে নেয় তারা। যতই হোক, মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের তো আর কাজের লোকের হাতের রান্না খাওয়াতে পারেন না। তখনই সিঁড়ি বেয়ে নেমে আসে সৌহার্দ্য। শীতের মধ্যেও গায়ে থাকা নীলরঙা শার্টটি ভিজে লেপ্টে আছে শৈলের সাথে। সিঁড়ি দিয়ে নামায় পায়ের শব্দে ড্রয়িং রুমে উপস্থিত সকলের নজর যায় তার দিকে। তাকে দেখে সকলে মুচকি হাসি দিলেও রিশার দুহাত চলে যায় বুকের বাপাশে। দুহাত বুকে চেপে ধরে চোখ বুজে নেয় মুগ্ধতায়। সৌহার্দ্যকে নামতে দেখে হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ছুটে আসে শাহানা চৌধুরী। এমন অসময়ে ছেলেকে বাড়িতে দেখে তার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। বাবু, কি হয়েছে তোর? এমন অসময়ে বাড়ি আসলি কেন? তুই না অফিসে গিয়েছিলি? শরীর খারাপ করছে? কোথায় কষ্ট হচ্ছে মাকে বল বাবু। শাহানা চৌধুরীর কথায় উপস্থিত সকলে ফিক করে হেসে ফেলে। সৌহার্দ্য গরম চোখে তাকাতেই সকলের মুখে হাত দিয়ে সেই হাসি থামিয়ে নেয়। নিজেকে শান্ত করে মুখ ঘুরায় সৌহার্দ্য। আকুতি ভরা নয়নে তাকায় মায়ের দিকে। সৌহার্দ্যের কথায় উপস্থিত সকলে চমকায়। কি সুন্দর সকলে, ঠিক শুনেছ তো? কিন্তু শাহানা চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ মুছে গিয়ে মুখে হাসির রেখা ফুটে ওঠে। তার ছেলে প্রেম করছে। তার কতদিনের শখ ছেলেকে বিয়ে করিয়ে বউ আনবে ঘরে, নাতি নাতনির মুখ দেখবে, দাদি ডাক শুনবে। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। দুপুর 12:45। চৌধুরী ভিলা যেন খুশির আমেজে মেতে উঠেছে। বাড়ির সকল সদস্যরা অধীর আগ্রহে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে বাড়ির নতুন কুটুমদের জন্য। তারা আসবে বিধায় বাড়ির 3 কর্তা 12টার দিকেই অফিস থেকে বাড়ি ফিরেছে। 3 কর্তি রান্নাঘর আর ড্রয়িং রুমে ছোটাছুটি করছে নাস্তা হাতে। প্রান্ত প্রাইভেট কোম্পানিতে চাকরি করার দরুন সে আসতে পারেনি। সেখানে হঠাৎ ছুটি দেওয়ার রীতি নেই। সৌহার্দ্য এসেছিল 11টার দিকে, তার মিটিং থাকায় সে চলে যেতে চেয়েছিল। কিন্তু যখনই শুনেছে মিহির শ্বশুর বাড়ির লোকজন আসবে, তাই সে আর যায়নি। সায়নের বলা সেদিনের কথাগুলোর পর থেকে তার মনে ভয়েরা বাসা বেঁধেছে। তার বাবুনি পাখিকে হারিয়ে ফেলার ভয়। তার বাবুনি পাখিকে ছাড়া যে তার নিঃশ্বাসটাই নিতে কষ্ট হয়, সেখানে যদি তাকে হারিয়ে ফেলে তাহলে তো সে মরেই যাবে। ছোট সাহেব, এই লন আপনার কফি। রহিম চাচার ডাকে ঘাড় ঘুরিয়ে তাকায় সৌহার্দ্য। সে এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে বাগানের দিকে দৃষ্টি তাক করে রেখেছিল। প্রিয়, কোথায় রহিম চাচা? আমি তোকে কফি দিতে বলেছিলাম। বলেই কফি হাতে নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় গিয়ে বসে সৌহার্দ্য। সৌহার্দ্যের কথায় রহিম চাচা মৃদু হাসে, যেন সে জানত সৌহার্দ্য তাকে এই প্রশ্নটাই করবে। মুখে সেই হাসি বজায় রেখেই উত্তর দেয়, প্রিয়মা তো নিচে কাম করে, হ্যাঁ সব কিছু গুছাইয়া দিতেছে আর মালকিনেরা সেগুলো নিয়ে টেবিল সাজিয়ে রাখতেছে। কথাটা শেষ করে এক পা এগিয়ে যায় সৌহার্দ্যের কাছে, মাথা নিচু করে বলে, তয় একটা সমস্যা হয়েছে। আপেল কাটতে গিয়ে প্রিয়মার হাত কাইটে গেছে, মেলা রক্ত বাইর হয়েছে। রহিম চাচার কথায় গিলতে থাকা কফিটুকু গলায় বাঁধে সৌহার্দ্যের। টেবিলের ওপর কফির মগটা রেখে তড়িৎ বেগে উঠে দাঁড়ায়। হাতের উল্টো পিঠে মুখটা মুছে হন্তদন্ত হয়ে রুমের বাহিরে পা বাড়াতেই রহিম চাচা পুনরায় বলে ওঠে, আমি হাতে কাপড় বাইদ্যা দিছি, রক্ত পড়া বন্ধ হইয়া গেছে, আপনি চিন্তা করেন না। রহিম চাচার কথায় সৌহার্দ্য শান্ত হয়। ধীর পায়ে এসে পুনরায় সোফায় গিয়ে বসে। দুহাত দিয়ে মুখ কসলিয়ে সামনের দিকে ঝুঁকে বসে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ চাচা। আপনার পারুল না থাকলে প্রিয়র যে কি হতো। আপনারা তো ওকে ছায়ার মতো আগলে রাখেন, আদর যত্নে পুষে রাখেন, যেন ছোট্ট একটা পাখি। সৌহার্দ্য থামে গভীর শ্বাস টেনে পুনরায় বলে, আপনি না জানালে তো আমি জানতেই পারতাম না যে ও একা একা বাইরে গিয়েছে। কথাটা শোনা মাত্র অফিস থেকে ছুটে বেরিয়ে আসে। কোথায় কোথায় না খুঁজেছি ওকে, পাগল হয়ে যাচ্ছিলাম খুঁজে না পেয়ে। বারবার শুধু মনে হচ্ছিল ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমার পৃথিবীটাই থেমে যাবে, ওর কাছে যে আমার নিঃশ্বাসটাও বন্দি। সৌহার্দ্যের কথায় রহিম চাচা পুনরায় হাসে, মনে সাহস জুগিয়ে জিজ্ঞেস করে, ছোট সাহেব, আপনি কি প্রিয়মারে ভালোবাসেন?
সৌহার্দ্য চোখ তুলে তাকায়। তার চোখে জল টলমলো করছে, যেন চোখের পাতা ফেললে এক্ষুনি সেগুলো গাল বেয়ে গড়িয়ে পড়বে আর বলবে, খুব ভালোবাসি চাচা, খুব খুব ভালোবাসি, নিজের নিঃশ্বাসকে না ভালোবেসে। টুংটাং শব্দে পুরো ড্রয়িং রুম মুখরিত হয়ে আছে। কিছুক্ষণ আগে রায়ান ও তার বাবা মা এসে পৌঁছেছে। তারা আসতেই সকলে দুপুরের খাবার খেতে বসে পড়ে। মানুষের সংখ্যা বেশি হওয়ায় দুটো টেবিল একসাথে জুড়ে দেওয়া হয়েছে। টেবিলের এক কর্নারে বসেছে রাহেলা বেগম, তার পাশেই বসেছে তার 3 ছেলে নওয়াফ, নওশেদ ও নূর চৌধুরী। তাদের সামনে বসেছে তাদের 3 গিন্নি, আর অন্য পাশে বসেছে রায়ানের বাবা রাদিন ফারাজি ও তার মা সোহানি ফারাজি। পরের টেবিলটাতে বসেছে বাড়ির সকল কনিষ্ঠ সদস্য। প্রিয়ন্তী একে একে সকলকে খাবার বেড়ে দিয়েছে। লাল খয়েরি ওড়নায় ঢাকা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বয়সের তুলনায় দায়িত্বটা যে ভারী। সায়ান বাবা কোথায় বেআই সাহেব? তাকে তো দেখতে পাচ্ছি না। খেতে খেতে রাদিন ফারাজিকে প্রশ্ন করে নওয়াফ চৌধুরী। নওয়াফ চৌধুরীর প্রশ্নে মুখে হাসি ফুটে ওঠে রাদিন ফরাজির। তার ছেলের পরিবর্তনটা ইদানিং তারও বেশ চোখে পড়েছে। আর বলবেন না বেআই সাহেব, ছেলেটা হুট করে যে কি হলো, সকাল 9টায় অফিসে যাই, রাত 8টায় বাড়ি ফিরে, কিন্তু এত বছরে ও তাকে একটি বারের জন্য অফিসে নিতে পারিনি। কিছু বললি বলতো, আমার বাবা আছে না, সে থাকতে আমাকে কাজ করতে হবে কেন, সে একাই সব সামলে নেবে। আর এখন দেখুন কেমন অফিস করে, মায়ের হাতের খাবার দিয়ে লাঞ্চ করে, অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফিরে, একদম ফ্যামিলি পারসন। তবে কল করে বলেছে ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসবে এখানে। এটা তো খুবই ভালো খবর বেআই সাহেব। এবার তো তাহলে বড় ছেলের পরপরই ছোটটারও বিয়ে দিতে হবে দেখছি। আমাদের নূরও এমনটা করেছিল। সকলকে দেখাতো সে কাজে পটু, খুবই মনোযোগী, তাই সারাদিন অফিসে কাটাতো। কিন্তু যখনই কোনো পেপার সাইন করানো হতো তখন নিজের নামের পরিবর্তে রূপালী চৌধুরী লিখত। বুঝুন কি সাংঘাতিক কাণ্ড। নওয়াফ চৌধুরীর কথাই সকলে উচ্চ শব্দে হেসে ওঠে। তবে লজ্জা পায় নূর চৌধুরী ও রূপালী চৌধুরী। সেই সময় গটগট পায়ে নিচে নেমে আসে সৌহার্দ্য। গায়ে সাদা শার্ট, কালো কোট আর পরনে কালো প্যান্ট। দেখে মনে হচ্ছে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। সে নিচে নামতেই সকলের নজর যায় তার দিকে। মুনাফ, এমন অসময়ে কোথায় যাচ্ছ? এসো, আমাদের সাথে লাঞ্চ করবে। নওশেদ চৌধুরীর ডাকে সৌহার্দ্য দাঁড়ায়। তখনই তার মা বলে ওঠে, হ্যাঁ বাবু, আয় না, খাবারটা খেয়ে যা, সকলেই তো খাচ্ছে, তুই খাবি না? শাহানা চৌধুরীর আদরের ডাকে সৌহার্দ্য গিয়ে বসে মিহার পাশে। তার সামনের চেয়ারে বসে আছে মিহি আর রায়ান। তার পাশেই বসেছে সারা ও রিশা। মিহি ও রায়ানের সম্পর্ক 4 বছরের হওয়ায় তাদের মধ্যে লজ্জা লজ্জা ভাবটা কেটে গিয়েছে অনেক আগেই। বাড়ির বড়দের সামনেই তারা একে অপরকে খাইয়ে দিচ্ছে, একজন আরেকজনকে চোখ টিপছে। সৌহার্দ্য বিরক্ত হয়, চোখ ঘুরিয়ে প্রিয়ন্তীকে খুঁজতে থাকে আশেপাশে। তখনই নজরে আসে দূরে দাঁড়িয়ে থাকা লাল খয়েরি ওড়না ঢেকে থাকা মুখখানা। এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, যেন ডাক পড়লে সহসাই ছুটে আসতে পারে। মা, প্রিয় খাবার খেয়েছে? সৌহার্দ্যের রাশভারী প্রশ্নে থমকে যায় শাহানা চৌধুরী। মাত্রই সে প্লেট ভর্তি খাবার বেড়ে ছেলের দিকে এগিয়ে দিচ্ছিলেন, কিন্তু সে যা শুনেছে ঠিক শুনেছে তো। সৌহার্দ্য প্রিয়ন্তীর খাওয়ার খোঁজ নিচ্ছে। এতগুলো বছর পর বাড়ির সকলের সামনে সে প্রিয়ন্তীর নাম উচ্চারণ করেছে। তিনি আশেপাশে তাকাতেই দেখতে পান সকলে বিস্মিত নয়নে সৌহার্দ্যের দিকেই তাকিয়ে আছে, কিন্তু রাহেলা বেগম মিটিমিটি হাসে। দাদু ভাই, আমি নানুমণিকে বলেছি আমাদের সাথে খেতে বসতে, কিন্তু সে আসেনি। সে নাকি সকলের সাথে খেতে লজ্জা পায়। তুমি ভেবো না, আমি পারুলকে বলে পাঠিয়েছি যাতে প্রিয় নানুকে খাবার বেড়ে দেয়। রাহেলা বেগমের কথা শেষ হতেই সকলে খাবারে মনোযোগ দেয়। সকলে জানে প্রিয়ন্তী এমনই, সে কখনোই টেবিলে খেতে বসে না, আর না কারোর সাথে বসে খাবার খায়। সকলে খাবারে মনোযোগ দিলেও সৌহার্দ্য প্লেট হাতে উঠে যায়। সকলে সেদিকে একবার তাকিয়ে পুনরায় খাবারে মনোযোগ দেয়, কারণ সকলেই জানে সৌহার্দ্য প্রিয়ন্তীর মতো খাবার টেবিলে খাবার খায় না। তাই কেউ এই ব্যাপারে আর মাথা ঘামায় না। খাবারের প্লেট হাতে সৌহার্দ্য গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তী মাথা তুলে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। সৌহার্দ্যর ঘোর লাগা দৃষ্টি দেখে অস্বস্তিতে পুনরায় মাথা নুইয়ে ফেলে প্রিয়ন্তী। এমন বউ রং পড়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? বউ হতে ইচ্ছে করছে? অসভ্য আদর সহ্য করতে পারবি তো? সৌহার্দ্যের এমন লাগাম ছাড়া কথা শুনে মিলিয়ে যায় প্রিয়ন্তী। নিচু মাথাটা আরও খানিকটা নিচু করে ফেলে লজ্জায়। সৌহার্দ্য মিটিমিটি হাসে, চোখ ঘুরিয়ে রায়ান মিহিকে দেখে একবার দৃষ্টি সংযত করে পুনরায় প্রিয়ন্তীর দিকে তাকায়।
প্রিয়তি তখনও মাথা নিচু করে রেখেছে। সৌহার্দ্য নেশাতুর নয়নে তাকায় সেই নিচু করে রাখা মুখখানায়। রায়ান, মেহির আশেপাশে যাতে না দেখি তোকে। আমি চাই না তোর লজ্জা এখানে ভাঙুক। তোর লজ্জায় ফেলবো আমি, আবার তোর লজ্জায় ভাঙবো আমি, বুঝছিস?